হঠাৎ করে একটা কিছু ভাইরাল হয়ে গেল। কি ভাইরাল হয়েছিল? আরে যদি শিবাঙ্গীর বয়স জানতে হয় তাহলে এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। আমি ভিডিও যে কোনো জায়গায় শিবাঙ্গীর বয়সটা বলবো। তো যে ভিডিওটার কথা বলছে সেই ভিডিওটার স্ক্রিনশট আছে আজকে আমার কাছে, যেটার বেশ কিছু কমেন্ট আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। নেগেটিভ পাবলিসিটি কখনোই দরকার। পাবলিসিটি কি করে হয়? গোলটা কি? হোয়াট ইজ দ্য গোল? মানি ইজ দ্য গোল। এত নিউ কামার্স এসে গেছে এবং সেই রেসপেক্টের জায়গাটা চলে গেছে। বাট আমি জানি কি আমাকে এটা করতে হবে, আমার কিছু করার নেই। সব বাংলা মিউজিক অ্যালবাম এটা বলা উচিত নয়, সব সামহাউ 60% অ্যাড। যতটা আমি দেখাতে চাই ততটা সবাই দেখে, বাকিটা তো প্রাইভেট। এবার আমরা একটু ব্যক্তিগত কথাবার্তা বলি। এই রে প্রিয়াঙ্কার সঙ্গে তোমার কি চলছে? কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কে এগিয়ে, অরুণব না তপসী, প্রীতি না প্রেরণা? হ্যাঁ, বাংলার সবচেয়ে ওভাররেটেড কন্টেন্ট ক্রিয়েটর কে? নমস্কার, আমার নাম সায়ন্তন, আপনারা দেখছেন হারমোনিক্স ব্যাকস্টেজের এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার সঙ্গে আছে শিবাঙ্গী এবং নীল। কি চলছে তোমাদের, আগে একটু শুনি সেটা। ফক চলছে না, ফক চলছে, সিক্রেট চলছে। ডেনেভারও চলছে। হ্যাঁ ডেনভার চলছে। আমি বললাম সিক্রেট থেকে আমরা প্রাইভেটে ঢুকে যাবো, পারলাম না, ঠিক আছে, নো প্রবলেম। ওই জন্য আমি কাটলাম। বলো একটু তোমাদের একটু কি চলছে। আমরা একটু আগে যে পডকাস্টটা করেছি সেখানে একটা জিনিস নিয়ে খুব ইন্টারেস্টিং আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এআই নিয়ে। আচ্ছা, তো আমি মাঝখানে একটা এআই এর বানিয়েছিলাম, সেটা খুব ভালো ছিল, আমি দেখেছি। থ্যাংক ইউ। কোনটার কথা বলছি বলো তো? অ্যাডটা যেটা করে দেখেছো? কোন একটা বলো তো? দুটো বানিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, দিওয়ালি। না আমি গো জিরোর কথাটা বলছি। আচ্ছা, তো গো জিরোর জন্য একটা বিজ্ঞাপন বানিয়েছিলাম। ওরা বলেছিল এআই দিয়ে বানালে একটা, ওরা কিছু কম্পিটিশন করছে এটাতে, তো এটাতে আমারটা জিতেছে। এবার সেটা নিয়ে আগেরটা সুকান্ত এবং রিকিয়ার সঙ্গে কথা হচ্ছিল। তোরা বলছিল যে ওরা খুব ভয় পেয়ে আছে এআই দিয়ে কি হবে না হবে। তো তোমাদের কি মনে হচ্ছে, এআই কি খুব হয় না? ডেফিনেটলি না, খুব ভালো দিকটা যতটা আছে খারাপটাও অনেকটাই। কি ভালো কি খারাপ? আরে লোকের ক্রিয়েটিভিটি তো দেখাতে দিচ্ছে না, সব তো ওই করে দিচ্ছে। তার থেকে লাইক আমাদের বাড়ির বাসন মাজাগুলো করে দিলে কাজে দিত, কাপড় কাচানো, মানে যেগুলো আমরা করতে চাই না, যেগুলো করতে চাই সেগুলো করে দেখি। এখন তো মনে এডিটে ভীষণ কিছু খাটতে হচ্ছে না, প্রচুর কিছু করে দিচ্ছে। হ্যাঁ। তবে কি হচ্ছে যে হয় না যে একটা কাজ করলাম, আমার হয়তো একটা এক্সপেকটেশন, আমি এডিটটা এইভাবে চাইছি, না আমার দাদা এটা ভালো লাগছে, কম খাটনির জন্য একটা ভিডিওগ্রাফার হোক ফটোগ্রাফার হোক মানে সস্তায় ছেড়ে দিচ্ছে ব্যাপারটা। বাট প্রফেশনালিজমটা কোথাও গিয়ে মেনটেন করাটা উচিত আমারও মনে হয়। কারণ হ্যাঁ, মানে ক্রিয়েটিভিটি তো একটা টাইমের পরে গিয়ে আমার মনে হয় চ্যানেলাইজ হয়ে যাবে, মানে একদম, যে বন্ধ হয়ে যাবে। বা আমি যদি খুব ক্রিয়েটিভ লোক হই, আমি ব্যক্তিগতভাবে যেভাবে দেখেছি যে আমার মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, কিন্তু আমি সেটা কিভাবে দেখাবো? এআই আমার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, এআই আমি হতে পারবে না। গাইড করতে পারে। হ্যাঁ, বা আমি এআই কে দিয়ে কাজ করিয়ে নিতে পারি, এআই আমাকে দিয়ে আমার কোনো কাজ আমার করিয়ে মনে হয় যে আমার ওটাই। যদি 10টা ছবি আসে, 10টা ছবি 10টা দিনের হলে 10টা ডিফারেন্ট মুড হবে। Correct. 10টা ছবির কালার কখনো এক হতে পারে না, Correct. কারণ 10 দিন আমি 10টা মুডে ছিলাম। কারেক্ট। তো এআই এ যখন একটা ফরম্যাট ফেলা হয় সে একই হচ্ছে, জিনিস সব এক। ট্রু। আমরা একটু তোমাদের জার্নিটা নিয়ে কথা বলি। নীলকে দিয়ে শুরু করবো না তোমাকে দিয়ে? নীল কেন নীল কেন? আহ, এইটা আমি শুরু আমাদের শুটিং এর দিন থেকেও দেখছি, আমরা যখন ওজানা শুট করেছি, হ্যাঁ। যখনই কোনো কিছুতে আসে তুমি প্রথমে নীলকে আগে আরে ঠেলে দেখো আমি অলওয়েজ সিনিয়রদের আগে এগিয়ে দিই। হ্যাঁ, তো এটাই ওকে, সিনিয়র। আমি খুব রেসপেক্টিভ ওইটা বলি। ও আচ্ছা, আর 2-4 বছর হলেও আগে এসেছি তো এই হিসেবে বলছি। ঠিক আছে, তুমি বয়সটা কমিয়ে দিচ্ছ নিজের, ঠিক আছে। না আমি ওপেনলি আমার সোশ্যাল মিডিয়া তো ওপেনলি, ঠিক আছে, আর বলতে হবে না বয়স। ওকে, মানে সত্যি ওপেনলি আছে, আমি এটা দেখতে চাই। হ্যাঁ ওপেনলি আছে। তাও আমি এই বছরের বার্থডেতে আমি আমার কে এজ লিখে দিয়ে রাখে যে আমি এটা এজ নিয়ে শুট করিয়েছি, এজ ক্যান্ডেল দিয়ে শুট করিয়েছি। দেখি নীল দাস, ভেরি অনেস্ট। এইটা খুব ইন্টারেস্টিং। আনসারটা ভেবে নাও ততক্ষণ। না তুমি বলতে থাকো, ভাবতে হবে না। আনসারটা কি ভাববো, কি যে- কি জিজ্ঞাসা করলে যে তোমার জার্নিটা দিয়ে তুমি শুরু করো, মানে তুমি কলকাতা কিভাবে এলাম? বাইরে থেকে এলে এবং আমি নর্থ বেঙ্গলের ছেলে। নর্থ বেঙ্গল থেকে আমি স্টাডির জন্য কলকাতায় এসেছিলাম বিটেক করার জন্য। তো সেখান থেকে সামহাও আমার ডান্সের একটা ফোকাস ছিল, ডান্স কোরিওগ্রাফার হব। তো সেখান থেকে আর কি কলকাতায় শিফট হওয়া বিটেকের জন্য। না হলে আমি মানে শিলিগুড়িতেও টেকনো পেয়েছিলাম, বাট ওই হয় যা কলকাতা আসতে হবে, কলকাতা না আসলে আমি এক্সপ্লোর করতে পারবো না লাইফ। তো এখানে এসে তারপর অফার পাই। কলেজে ফার্স্ট আমি একটা মডেলিং র্যাম্প শো করি, সেখান থেকে আমার একটা কনফিডেন্স লেভেল গ্রো করে। তারপর টলিগঞ্জে যাতায়াত শুরু হয়। 19-20 থেকে ম্যাগাজিন থেকে আমার ফার্স্ট মডেলিং শুরু। তো সেখান থেকে সিরিয়াল পাওয়া ডিরেক্ট। কত সাল? 19-20 ম্যাগাজিনটা 19-20 করতে পারবি 2013-14।
আচ্ছা ওকে। দ্যাট টাইম মানে ফার্স্ট আমার কাজ তখন কলেজে পড়তে পড়তে Nice. আর তখন ম্যাগাজিনটা চলতো, এখন যেমন ম্যাগাজিনগুলো অনলাইন হয়ে গেছে, হ্যাঁ 19 তখন কুড়ি একটা হচ্ছে। ক্রেজ ছিল। হ্যাঁ মানে তুমি কি জানো 19-20 ব্যাপারে? না, না। তুমি পৃথিবীতে আস্তে আস্তে 19-20 পৃথিবী থেকে চলে গেছে আই থিঙ্ক। তো 19-20 আমাদের সময়কার একটা এমন ম্যাগাজিন ছিল যেটা একটা বয়সের পর পড়তেই হবে, মানে দুটো ছিল, একটা হচ্ছে 19-20 আর একটা হচ্ছে সানন্দা। সানন্দা গেছে সানন্দা তো মা এখনো পড়ে 19 মাসে দুটো সানন্দা করে আসতো। দুটো করে আসতো। সানন্দা বাড়িতে আসবে, সানন্দা আমার হাত দেওয়া বারণ, ওটা মা পড়বে। আর 19-20 দিদি পড়তো, কারণ দিদি আমার থেকে একটু বড়, তো দিদি 19-20 পড়তো। এবং আই থিংক ওটা নামও রাখা হয়েছিল ইয়াং জেনারেশনের জন্য, কনসেপ্টটাই তাই ছিল। আর কি ওটার কভার পেজ থেকে শুরু করে পুরোটাই খুব ইন্টারেস্টিং। হ্যাঁ তারপর ওখান থেকেই সিরিয়াল শুরু। কোন সিরিয়াল দিয়ে শুরু? আমার ফার্স্ট সিরিয়াল শুরু আমার দুর্গা, সরি মা দুর্গা, যেটা কালার্সে হতো। সেখানে একটা ভীষণ একটা মাইথোলজি, যখন ফার্স্ট স্ক্রিপ্ট পড়তে দেয় ভাবছি এইসব কি, মানে আমি উচ্চারণই করতে পারছি না। অবশ্যই আমি বাংলাটা ভীষণ ভালো বলি, বাট মাইথোলজির স্ক্রিপ্টটা পুরোটাই আলাদা। হ্যাঁ, তো ফার্স্ট স্ক্রিপ্ট পড়ে হচ্ছে মডেল থেকে অ্যাক্টিং লাইফটা, তখন আমি অলরেডি থিয়েটার করতাম, বাট ওই স্ক্রিপ্ট দেখে আমি এত ভয় পেয়ে গেছি। তারপর যাই হোক আমি ভাবলাম আমার সিলেকশন হবে না, ফার্স্টে খুব ভুলভাল একটা অভিনয় করে এসেছি। 3-4 দিন পরে কল এলো যে তুমি একটা কামদেবের চরিত্র করছো, তো ওকে ফাইন। সেখান থেকে আমার জার্নি শুরু। করোনার আগে আগে আমি লাস্ট মেকআপ করলাম, তারপর থেকে আমি একটু সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি আর কি, তো এই চলছে। নাইস। শিবাঙ্গীরটা শুনি উত্তরবঙ্গ থেকে আসা এবং বেহালা থেকে আসা, দুটোর মধ্যে কি কোনো ফারাক আছে? হ্যাঁ ডেফিনেটলি। কি রকম ফারাক আছে? তুমি বলবে কলকাতার বাইরে বেহালা, বাট আমি বলবো না। না অ্যাকচুয়ালি তো বেহালা তো কলকাতার বেহালা তো বাইরে, অনেক ভালো ভালো মানুষজন থাকে, যেমন? যেমন তাহলে তো কলকাতায় আসতে হতো না। দেখেছো, তোমাকে যখন আসতে হচ্ছে তোমার নিশ্চয়ই কিছু এদিকে দরকার পড়েছে, আসতে নাহলে তো গোটা হয়েছে কলকাতা মানে- বেহালা যেত। বেহালার আর টলিগঞ্জের কত ডিফারেন্স? অনেকটা। একদমই না, 20 মিনিটস ম্যাক্সিমাম। আমি ডোমজুর পৌঁছে যাই। দেখেছো, আমি টালিগঞ্জ থেকে 30 মিনিটে বাট বেহালা ডোমজুর গ্রাম নয়, ডোমজুর একটা মফস্বল। টাউন তুমি টাচ। এখন বলছো। তুমি মফস্বলের মানেও জানো না? না না জানি, আধার ইয়ে আধা ইয়ে। কি হ্যাঁ, আধার কি? মানে মাঝামাঝি একটা ব্যাপার, সিটি আর ভিলেজের, রাইট? না ঠিক মাঝামাঝি ব্যাপার নয়, মানে মফস্বল হচ্ছে, মফস্বল একটা অ্যাটিটিউড, একটা অ্যাটিটিউডের নাম মফস্বল। বেহালাও আর একটা attitude। কিরকম অ্যাটিটিউড? যে অ্যাটিটিউড দেখাতে ওটা- তোমাকে ওখানে তো রোজ কেন দাদার সাবধানে এলাকা। বেরিয়ে আসতে হয়? সেটা ডিফারেন্ট ব্যাপার। শুনি না তোমার জার্নিটা শুনি। আমার তো এটাই, আমি যখন কলেজে পড়ছি, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার হবো। ওকে। তারপর ওটা চলে গেল। তারপর ক্লাস 10 এর পর ভাবলাম এয়ার হোস্টেস হবো, সেটাও ভালো লাগলো না, কমার্স নিলাম। তারপর 12 এর পর ভাবলাম কি একটু অ্যাক্টিং এর দিকে আসবো, ওটাই ফাইনালাইজ হলো। ভাবলাম কি ঠিক আছে কলেজটা করে নিই, দেন গ্রাজুয়েশনটা করে আমি ফুল ফ্লেজে এদিকে ঢুকলাম। তারপর একটু টুকটাক তখন থেকে অ্যাক্টিং চলছে, তারপর ইনস্টাগ্রামে হঠাৎ করে একটা কিছু ভাইরাল হয়ে গেল, তারপর এদিকে জার্নিটা স্টার্ট হলো। কি ভাইরাল হয়েছিল প্রথম? একটা রিল, আমি কলেজে যেতাম না, কারণ কলেজটা ছিল ভোর 6টার সময়। তো কোন কলেজ? হ্যাঁ, বেহালা থেকে যেতে একটু কোন কলেজ? সাউথ সিটি কলেজ, মর্নিংটা। তো হ্যাঁ, তো কলেজে যখন যেতাম 2-1 দিন, তো গিয়ে আমি রিল ফিল বানাতাম, কারণ আমার সকালবেলা ক্লাসে কোনো ইন্টারেস্ট ছিল না। এটা কোন সাল? কোভিডের আগে না কোভিডের পর? না না কোভিডের আগে, কোভিডের পরে। কোভিডের আগে না কোভিডের পরে? আমি পড়ে দিচ্ছি লাস্টে। কোভিডের আগে না কোভিডের পরে? যদি শিবাঙ্গীর বয়স জানতে হয় তাহলে এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। আমি ভিডিও যে কোনো জায়গায় শিবাঙ্গীর বয়সটা বলবো। আচ্ছা, সো ইটস আ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কোথায় বলবো আপনারা না দেখলে জানতে পারবেন। আমি শার্টটা বলবো। আমি তো জানি, আমি তো বলে দেবো। আরে চিটিং। পুরো পড়াশোনা করে এসেছি আজকে। খুব ভালো রিসার্চ। ও যে ভিডিওটার কথা বলছে সেই ভিডিওটার স্ক্রিনশটও আছে আজকে আমার কাছে, যেটার বেশ কিছু কমেন্ট আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যাই হোক, কলেজের ওই রিলটা ভাইরাল হয়, তারপর এই আমার সবকিছু স্টার্ট, ব্র্যান্ডস আসছে। তো ভাবলাম যখন পয়সা আসছে, ওয়াই নট? মানে তোমার পুরোটাই এক প্রকারের পাকে চক্র এদিকে এসে পড়া। একদমই তাই, আনপ্ল্যান্ড। আমার সবার ফোকাস সোশ্যাল মিডিয়াটা কিন্তু তাই হয় অ্যাকচুয়ালি। প্রথমে সবাই আজকে পোস্ট করছি, আবার 10 দিন পোস্ট নেই, হঠাৎ করে যদি একটা ভিডিও বা একটা পোস্ট ভাইরাল হয়ে যায়, সেখান থেকে ক্রেজটা আসে, আমাকে করতে হবে। মোর ভাইরাল। তোমার অ্যাক্টিং থেকে সোশ্যাল মিডিয়ায় আসা, আর ওর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে অ্যাক্টিং এ যাওয়া, কারেক্ট? না, আগে আমি অ্যাক্টিং করছিলাম, Okay. তারপর আমি দেখলাম এদিক থেকেও আসছে যখন, ওয়াই নট? তো আমি তারপর এদিকে আর আমাদের সময় এই ক্রেজটাই তো ছিল।
কারেক্ট। তখন রিলের তো জামানাটাই নেই। যুগে আমি তো বলেছিলাম 2014 আমি মডেলিং ক্যারিয়ার শুরু করে দিয়েছি। না অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়ার এই যে বাড়বাড়ন্তটা এটা কিন্তু সত্যি 2 বছর আগে অবধি, মানে 2 বছর আগে ছিল মেবি, আমি 5 বছর আগেও ছিল না। হ্যাঁ মানে একদম। তখন কোভিডের ইউটিউবটা খুব চলতো। ইউটিউবটা খুব চলতো, আমি নিজে 4-5টা ইউটিউব চ্যানেল বানানোর চেষ্টা করেছি এবং একটাও হয়নি। আচ্ছা হয়নি তার কারণ মানে ওই ওর যে ধারাবাহিকতার সঙ্গে ওখানে কাজ কনসিস্টেন্সি করে খুব যেতে হয়। দরকার এই সোশ্যাল মিডিয়া। ইউটিউব খুব ডিফারেন্ট ও ডিফিকাল্ট খুবই আমার মনে ডিফিকাল্ট, হয় খুবই ডিফিকাল্ট, মানে তুমি একটা ওয়ান ম্যান আর্মি হয়ে চালাতে পারবে না একদমই ইউটিউবটা। তাই। সম্ভব না। তার মধ্যে অডিয়েন্স বুঝতে হবে, অডিয়েন্স অনুযায়ী তোমাকে সেইভাবে কন্টেন্ট করতে হবে, অনেক ঝামেলা। ডেডিকেটেডলি ওইটাই করতে একদম হবে। একদম প্রচন্ড ডেডিকেশন। সব ছেড়ে দিতে হবে ইউটিউব করতে। হ্যাঁ কারেক্ট। কিন্তু তুমি হ্যাঁ শিবাঙ্গী, তো এখন এই অভিনয় করতে এসে তোমার তো মানে তুমি বলছো এটাই ফাইনালাইজ হয়ে গেছে, কিন্তু তোমার হ্যাঁ। যদি কখনো মনে হয় ধরো তো ফ্যাশন ডিজাইনিংটা তুমি করলে না, এয়ার হোস্টেস তুমি হলে না, আমার কোনোদিনও রিগ্রেট হয়নি। ওকে, ওর তখন মানে এখন মনে হচ্ছে যে ওগুলো বাচ্চা বেলার ধারণা ছিল, এখন আমার এটাই ভালো লাগছে আর আমি এটাই করি। গোলটা কি মানে অ্যাক্টিং থেকে কোনো ফেম এই রকম আমাকে এই অভিনয়টা করতে হবে, এই চরিত্রটা এই ফেমটা পেতে হবে, এই টাকাটা রোজগার করতে হবে, গোলটা কি? হোয়াট ইজ দ্য গোল? দেখো নাকি ওরকম কোনো ব্যাপার গোলই নেই, নেই, জাস্ট এনজয় করার জন্য এরকম পুরোটা? ব্যাপার নেই যে ওই চরিত্রটাই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ ডেফিনেটলি যেটা খুব ইউনিক কিছু হবে, লোকজন সেটার জন্য আমি ফেম পাবো, ডেফিনেটলি ওটা তো গোল একটা থাকবে। হুম কারেক্ট। ফেম ইজ দ্য গোল। নো নট ফেম ইজ দ্য গোল, মানি ইজ দ্য গোল। আই লাভ মানি। কিন্তু তাহলে তো এতদিন ধরে তো তোমাকে এই স্ট্রাগলটাও করে যেতে হবে, সেটা থেকে তুমি রাজি রয়েছো। মানে আমি প্রচুর টাকা রোজগার করতে চাই এবং আমি প্রচুর খাটতে চাই, হ্যাঁ তাহলে টাকাটা দিয়ে আমি কি করতে চাই? আমি কি মানে কেন রোজগার করতে চাই? আমি কি ওটাকে এনজয় করতে চাই, ওটাকে উপভোগ করতে চাই? ডেফিনেটলি সেটা কি এই কাজটা করতে আমার করতে? নিজের টাকা আমি নিজে ওরাও, এটা থেকে ভালো কি হতে পারে? না সেটা তো একদম, কিন্তু আমি বলছি প্রচন্ড সারাদিনের ব্যস্ততার মধ্যে হ্যাঁ তারপর কি নিজের টাকাটা নিজের মতো করে খরচা করার সময়টা পাওয়া যায়? ডেফিনেটলি অফ তো আমাদের থাকেই, যখন অফ থাকে আমরা পুরো অফ থাকে, আবার যখন কাজ তুমি থাকে- আজকের কথা বলছো, হ্যাঁ আজকে তুমি যে চরিত্রটা করছো বা আজকে তোমার যে ব্যস্ততা রয়েছে তুমি সেটার প্রেক্ষিতে বলছো, ভবিষ্যতে এটা তোমার আরো বাড়বে, টাচুট যেন বাড়ে অবশ্যই। সেখান থেকে তুমি যদি ভেবে দেখো যে তাহলে ওই সময়টা হয়তো তুমি পাবেই না, পাবো, নিজের জন্য সময় ঠিক বের করে নেওয়া যায়। এটা তো দুটো টিপস আছে কি করে নিজের জন্য সময় বের করা যায়। অফ ডে তো তোমার থাকবেই, থাকে না অনেক অনেক, আমার যেমন কোনো অফ ডে বলে কিছু নেই। আমি তুমি মাসে 30 দিন কাজ করো। আমি মাসে 31 দিন কাজ করি, ওকে, কিছু এবং আমি ঘন্টাও খুব- তুমি ফাঁকা পাও না। কোনো ঘন্টা আমি ফাঁকা পাই না। আমি খুব স্ট্রিক্টলি নিজেকে হ্যাঁ আমি যেহেতু প্রচন্ড অর্গানাইজড ভাবে কাজ করতে পছন্দ করি, আমি নিজেকে কিছু দিনের জন্য বুঝেছি দেখো আমরা এতটা আনসার্টেন একটা প্রফেশনের মধ্যে রয়েছি যে আমাদের প্রত্যেক সময় মনে হয় যে ভাই কি হবে, কালকে কি হ্যাঁ, হবে, পরশু কি একদম, হবে, একদম, কি হবে। একদম। এবার এইটা না আমাকে একটু হন্ট করতো একটা টাইমে। তারপরে আমি একটা জিনিস ঠিক করলাম যে না, যখন কাজ নেই তখন নিজের কাজটা তৈরি করে নিতে হবে। আচ্ছা ধরো যখন আমি কিছু শুট করছি না, আমি কিছু লিখছি না, বা আমি আমার যে কাজকর্মগুলো আমি করি সেগুলো কিছুই করছি না, তখন আমি নতুন কিছু করার চেষ্টা করি। আমি এআই দিয়ে একটা কিছু বানালাম, ওকে, ধরো আমি তো এমন তুমি নিজেকে অকুপাইড রাখো। সর্বক্ষণ আমার সারাদিনে সময় হচ্ছে 8 ঘন্টা, হ্যাঁ যে সময়টা আমি ঘুমোবো, স্নান করবো এবং খাবো। ওকে, এর বাইরে যে মিনিট আমার কাছে থাকবে আমি সেই সময়টা কাজ করবো। এখানে তোমার পার্সপেক্টিভের সাথে আমার একটু ডিফারেন্স আছে। আমি ওই টাইমটা হয়তো একটু ঘুমিয়ে কাটাবো বা কোথাও ঘুরতে চলে গেলাম, তো হ্যাঁ আমি ওই টাইমটা আমি নিজের পয়সা খরচ করে মজা করছি। Nice. এটা দরকারও নিজের হ্যাঁ, মেন্টাল হেলথ খুব এবং দরকার, সবকিছুর জন্য খুব দরকার। কারেক্ট। নাহলে পুরো ফ্রাস্ট্রেটেড লাগবে একটা টাইম, যে কাজটা করছি কেন, রাইট? ট্রু। সেলফ লাভ। একদম সি মানে এইটাই এই আলোচনাটা, এই আড্ডাটার পয়েন্টেই এইটা যে আমিও যেন এই আলোচনাটা থেকে কিছু একটা নিয়ে বাড়ি যেতে পারি। এই যেমন তোমার থেকে এইটা আমি শুনছি এবং আমার নিজেরও মনে হচ্ছে যে সত্যি তো এমন পাগলের মতো খাটার তো কোনো মানে হয় না। যদি না, আমিও একটু ইন্সপায়ার্ড হলাম, যেমন আমি ল্যাদ খেয়ে কাটাতে চাই, বাট তুমি ওই টাইমে আরো নতুন কিছু করার চেষ্টা করো, তো হ্যাঁ লাইক এটা করাই যায়। এবার নতুন টাইমে ইউটিউব করবে। আমি করি, বাট আমার অত ডেডিকেশন নেই যে আমি ওটাকে কন্টিনিউ করতে পারবো। তো ফেসবুকেও ডেডিকেশন নেই। তুমি ওর ফেসবুকের কন্টেন্ট দেখবে আর তুমি ওর ইনস্টাগ্রামের কন্টেন্ট দেখবে, তুমি দেখলে বুঝতে পারবে যে দুটো মানুষ আলাদা। রাইট ইনস্টাগ্রামে যে কন্টেন্ট দিচ্ছে, ফেসবুকে যে কন্টেন্ট দিচ্ছে, দুটো আলাদা Right, শিবাঙ্গী। right, right. একটা শিবাঙ্গী ঘোষ, একটা মাইসেলফ শিবাঙ্গী, রাইট। দুটো সম্পূর্ণ আলাদা। কিন্তু তুমি নিজে কখনো ইউটিউব করার কথা ভেবেছো? মানে তুমি যখন সিরিয়াল থেকে সরে এলে, ইউটিউব তো একটা সাংঘাতিক জায়গা। সিরিয়াল থেকে আমি সরে মানে আসতে বাধ্য হয়েছি। কেন? অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করতাম তখন অবশ্যই কোনো শিফটের ব্যাপার ছিল না, প্রচুর
খেটে আমরা কাজ এটা করেছি। ওই সময়টা যখন 14 ঘন্টা হয়নি। হ্যাঁ। কারেক্ট। এখন যেমন অনেক ভীষণ একটা স্কিডিউলে এখন শুটিং বেঁধে দেওয়া হয়েছে, এত নিউ কামার্স এসে গেছে এবং এটা অন এয়ার বলাটা হয়তো উচিত কম্পিটিশন নয়। ইজ ভেরি হাই। না, বলতেই পারো, Competition-এর কোনো চাপ চেয়েও নেই। না মানে সেই রেসপেক্টের জায়গাটা চলে যাচ্ছে কিভাবে, মানে সামহাও মানে একটা লামসাম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, হয়তো আমরা এক সময় কাজ করতাম, হয়তো সামহাও আমি সারা মাস খেটে 8,000 টাকা পাচ্ছি, এখন সেটা বার্গেনিং শুরু হয় 2,500 টাকা থেকে। মানে এই জায়গাটা গিয়ে দাঁড়িয়ে মনে হয় তাহলে এতদিন কাজ করে তাহলে কি বেনিফিট? আমি 2 বছর 1 বছর অফ হতেই পারি মেগা থেকে, আমার ইচ্ছে করছে না এখন সিরিয়াল করতে, আমি অফ নিতেই পারি, আমি অন্য কিছু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতে চাই, আবার যখন ভালো সুযোগ পাবো মেগাতে ডেফিনেটলি ব্যাক করবো। বাট যখন ব্যাক করার চেষ্টা চলে তখন তোমার তো নিউ ফেস, তাহলে এত বছর কাজ করলাম কি করে নিউ ফেস? অনেক বড় বড় আর্টিস্ট আছে যারা মাঝখানে একটা গ্যাপ নেয়, সবাই নেয়, বাট তাহলে নিউ ফেস কি করে? মানে এই বার্গেনিংটা নিউ কামারদের থেকেও কম পেমেন্ট একটা মানে ওদের তরফ থেকে আসাটা মানে ভীষণ ডিসরেসপেক্টফুল। আমি যার জন্যই মেগাটা আরও জয়েন করছি না, আই গট লটস অফ অফার্স, বাট কিন্তু তোমার তাহলে টার্গেটটা কি, মানে তুমি পুরোপুরি সোশ্যাল মিডিয়া এবং ওই না, দিকটা? সোশ্যাল মিডিয়া থেকে আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে আসার রিজন হলো আমি ডান্সটা থেকে সরে গেছিলাম পুরো। আমি অ্যাকচুয়ালি ডান্সার হতেই কলকাতা এসেছিলাম, একটা বড় লেভেল কোরিওগ্রাফার হব, আমার কন্টেন্ট বা আমার স্টোরি থিঙ্কিং লোকে দেখবে, ডিরেকশনটা আমি আলাদা করে দেব, একটা তুমি content- কোরিওগ্রাফার হবে বলে এসেছিলে। হ্যাঁ। সেখান থেকে মডেল, তো সেখান থেকে অ্যাক্টিং আর কি। আমি তো একেবারেই প্রথমে আমার শুরুটা হয়েছিল গান লেখা থেকে। আমি বাড়িতে জাস্ট র্যান্ডম অনেক ছোট থেকে গান লিখতাম। গান কেন লিখতাম তার কারণ হচ্ছে ওই রেডিওটা। আমি অনেক ছোট, একদিন আমার জয়েন্ট ফ্যামিলি, আমার বাড়িতে টিভি আছে, সবাই একসঙ্গে টিভি দেখে ইত্যাদি হয় টয়। আমার বাড়িতে কোনো রেডিও ছিল না, রেডিও ছিল আমার মামার বাড়িতে, এবং সেটা আমরা হাউস রেডিও, তার সঙ্গে ওই ক্যাসেট প্লেয়ার রেডিও, তাতে ক্যাসেট রেকর্ডও করা যেত। হ্যাঁ, একদম একদম। ওই রকম একটা ব্যাপার। তো ওইটা দেখে আমি বাবাকে বলেছিলাম যে বাবা এইটা খুব ভাল লাগে, এরকম একটা আমাদের বাড়িতে থাকলে হয় না? তো বাবা এক রবিবার দিন একটা ওই জিনিস কিনে আনেন, এবং সেই আমার শুরু হয় রেডিও শোনা। সেখানে গান, এবং তখন সদ্য FM আর কি ব্যাপারটা ঢুকছে। আগে তো আমাদের তোমার শুধুমাত্র দুটো চ্যানেল ছিল, যেটা ওই আকাশবাণী ইয়েটা আর FM রেন, খুব সম্ভবত আকাশবাণীতে হিট চ্যানেল ছিল। এবং তারপরে ওই বিভিন্ন আমার FM, মির্চি, রেড FM, ফিভার, এখন তো মানে ভিডিও এসে গেছে, এখন ভিডিও এসে গেছে। এবং তখন আমি প্রথমবার শুনছি হয়তো এই মেঘলা দিনে একলা, আমি তার আগে শুনিও নি, তখন খুব ছোট, এবং কোনো একটা জুলাই মাসের দুপুরবেলায় এই গানটা শুনে ফেলেছি, এত রিলেট করে ফেলেছি। আর গান আমাকে বরাবর খুব স্পর্শ করে। তুমি ওইটুকু বয়স থেকে রিলেট করতে? আমি ভীষণভাবে গান সত্যি মানে আমি ওই গানের জায়গাটা আমি খুব ছোট থেকে রিলেট করতাম, এবং তখন থেকে মনে হতো হ্যাঁ এরকম একটা যদি লিখি কেমন হয়, এরকম একটা তখন যদি লিখি কেমন হয়, এবং তখন ওই লিখতে শুরু করি। তারপর তো ব্যান্ড এবং ইত্যাদি। তো রেডিওটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট। আমি আবার ছোটবেলায় যখন কিছু বুঝতামও না, প্রসেনজিতের সিনেমা দেখে আমি কাঁদতাম। কোন সিনেমা থেকে তুমি কেঁদেছিলে? আমার মনে নেই, আমি মায়ের থেকে শুনেছি যে তুই কিছু বুঝতিস না কিন্তু তুই কাঁদতিস কেন? তাই তুমি কি ছোট থেকে খুব এরকম আবেগী, খুব ইমোশনাল, আবেগপ্রবণ? হ্যাঁ। তো সেটা এই বয়সে এসে মনে হয় না, মানে এখন তুমি এমন একটা সময় দাঁড়িয়ে আছো, সময় মানে আমি তোমার বয়স না, আমি তোমার 4-5টার কথা বলছি, যেখানে আবেগ খুব, মানে আবেগকে খুব একটা গুরুত্ব দেয় না মানুষ। সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক। আজকাল আমাদের মনে হয় আমাদের সব সম্পর্কই খুব দেওয়া নেওয়ার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। সেটা ভালো কি খারাপ আমি জানি না, কিছু ক্ষেত্রে হয়তো দরকারও, কিছু ক্ষেত্রে হয়তো দরকার নয়। কারণ আমি বলছি একটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যে আমি তোমাকে কেন ভালোবাসবো, তুমি তো আমাকে সময় দাও না, এই কথাটা আমার কাছে খুব ইররিলেভেন্ট মনে হয়। কারণ আমি তোমায় দিই কি দিই না বলে তুমি আমায় ভালোবাসবে, এটা হতে পারে। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে, এইরকম সময় দাঁড়িয়ে নিজের আবেগকে কি করে নিশ্চয়ই কন্ট্রোল করতে হয়, কারণ গোটা পৃথিবীর কাছে তো তুমি ওই আবেগটা দেখাতে পারবে না। সেটা কিভাবে তুমি কন্ট্রোল করো, কিভাবে নিজেকে হ্যান্ডেল করো? দেখো বেসিক্যালি আমি কিন্তু প্রচন্ড ইন্ট্রোভার্ট একটা মানুষ। তো হ্যাঁ, মানে আমার সেলফটা সবাই এমনিও দেখতে পায় না। তো হ্যাঁ, এটা একটা অ্যাডভান্টেজ। কি আইরনি না, সেলফ তো সবাই দেখতে পায় না, ওর অ্যাকাউন্টের নাম মাইসেলফ শিবানী। যতটা আমি দেখাতে চাই ততটা সবাই দেখে, বাকিটা তো প্রাইভেট। কিন্তু তাও আমি বলছি যে ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সিচুয়েশন যখন এরকম আসে, যেটাকে সবার থেকে আড়াল করে, মানে একটা মানুষ আবেগপ্রবণ এবং ইন্ট্রোভার্ট, ডেডলি কম্বিনেশন এটা। এই তখন নিজেকে হ্যান্ডেল করো কি করে? গিয়ে শেয়ার করতে পারো কারোর সঙ্গে, নাকি পারো না, এবং একা একা নিজেকে যে সামলানোর ব্যাপারটা থেকে থাকে? আমি কোনোদিনই কাউকে কিছু শেয়ার করতে পারি না, এটা আমার একটা মানে বাজে দিকও বলতে পারো। আমি ছোটবেলায় খুব ডায়েরি লিখতাম। ডায়েরি লেখাটা কন্টিনিউ করা উচিত আমার মনে হয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি মানুষের সময় পাওয়া যায় রাত্রিবেলা শোয়ার আগে একটু ডায়েরিটা লিখে নেওয়া খুব দরকার। প্রচন্ড না, যেটা হয় খুব সর্টেড থাকা যায়,
এই বিষয়টা। বাট ওটাও ভেবে লিখতে হবে না, লাইক কতটা লেখা যাবে কতটা যাবে না। একদমই ভেবে লেখা উচিত নয়। আর ওই ডায়েরিটা কারোর হাতে পড়ে গেলে এক্সেল শিট কি করে কারোর হাতে পড়বে? ও রাইট রাইট। মানে তাহলে তোমার, আমি প্রপার ডায়েরি লেখার কথা। আমিও প্রপার ডায়েরি লিখতাম, কিন্তু ওই কারোর হাতে পড়ে যেতে পারে বলে Exactly. ওটাকে এখন আমি এক্সেল অবধি নিয়ে চলে এসেছি, কারণ আচ্ছা। ওইটা খুব রিস্কি। আমার এখন আর লাগে না। নেক্সট একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে তোমাদের, হারমোনিক্সের টপিকে আসি এবার একটু। হারমোনিক্স নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি। ও জানা নিয়ে তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স? ও জানা তো মানে যা যা ডিলে হয়েছে কাজটাতে, যা ঝুলেছে কাজটা, এবং তারপর যে কাজটা হয়েছে সেটার জন্য আমরা প্রত্যেকে গ্রেটফুল। আই থিঙ্ক একদম ইভেন হয়তো অডিয়েন্স জানে না, আমি বলো বলো। পার্টিকুলারলি বলি, যেদিন আমরা লাস্ট রিহার্সালে গেছি সেই তারপরের দিন শ্যুট হওয়ার কথা, তো ওয়েদার রিপোর্ট দেখার পরে পুরো শ্যুট আমাদের ক্যান্সেল হওয়ার কথা। ইমিডিয়েট সেই দিনই বিকেলে ডিসিশন নেওয়া হয় আউটডোর বাদ দিয়ে আমাদের ইনডোরে পুরো শ্যুট নামানো হবে, আর সেই দিনই শ্যুট করা হবে, না হলে শ্যুটটাই হবে না। তো সেইভাবে আমরা শ্যুটটাকে করেছি এবং প্রচুর খাটিয়েছি, আমি খুব খাটাই, আমি আগের পডকাস্টেও বলেছি। প্রচুর খাটিয়েছি। খেটে কেমন লেগেছে? খাটার রেজাল্ট তো অবভিয়াসলি ভালো আসবেই। আমাকে যে মানে বেশি খাটিয়েছো। এক্স্যাক্টলি, আমাকে খুব একটা ওটা তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, আর একজন হিরোইনও তো ঘুমিয়ে পড়েছে। আমি একা যে ঘুমাইনি পুরো সেটে, প্লিজ। Excuse me? মানে হ্যাঁ, ডিরেক্টর স্যার ছাড়া আমি একা যে সেটে কেউ ঘুমিয়ে। আর আমি তো সকালবেলা মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, এ আবার ধরেছে আমার। তাই সিন দেবো, আমাকে পেছনে টানছে বডি। এটা আমি ও জানতাম তো না। ডান্স করছে না, আমি তো কন্টিনিউয়াসলি এক তো রাত জাগা, তার মধ্যে ডান্স করছি, ফোর্সফুলি বারবার রিটেক হচ্ছে। এবং তোমার আগেও শুট করেছো, পরেও শুট করেছো, করে তারপরে এসেছো, ওই প্রেশারটা তোমার মধ্যে ছিল। তবে তুমি বলো, তোমার প্রথমবার এরকম নাচ নিয়ে শিবাঙ্গীর প্রচন্ড একটা ভয় ছিল যে আমি নাচতে পারবো না, এবং ও তো না করে দিয়েছিল, আমি না শুনেছি। করে দিয়েছিল। মানে ও রুমেলাকে বলছে যে আমি করবো না, আমি রুমেলাকে বলছি ওই করবে। রুমেলা লিটারালি প্রেশারাইজ করেছে আমাকে যে আমাকে করতেই হবে। আর আমি বলছি আমি নাচতে পারি না, আমি নাচের জানি না, আমি কি করে করব। তার মধ্যে একটা মানে ওয়েস্টার্ন নাম্বার। হ্যাঁ, আবার ওর পাশে নাচতে হবে, এটা শুনে তো আমার আরো কিরকম একটা সত্যি হচ্ছে। নীলের পাশে নাচাটা কিন্তু এটা এই তো। না না, আমি সত্যি বলছি যে আমি তো তোমায় চিনতাম না অনেস্টলি। শিবাঙ্গীর একটা রিল দেখে আমি সাজেস্ট করেছিলাম এবং তারপর হয়েছে। কিন্তু তোমাকে আমি মানে তুমি মানে এরকম কেউ এক্সিস্ট করে ভারতবর্ষে আমি জানতাম না। যে ভারতবর্ষ আমি আমি তোমার যখন আমাকে রুমেলা তোমার প্রোফাইলটা পাঠালো, কলকাতার বাইরে তো তাই না। ডমজুরে এইটা নিয়ে আমরা বেহালা লোকেদের থেকে এসব কথাগুলো এক্সপেক্ট। বলো, আমি ইন্টারেস্টেড, শুনতে ভালো লাগে। যখন প্রথমবার তোমার প্রোফাইলটা আমাকে পাঠালো, আমি তোমার কয়েকটা রিল দেখলাম, দেখে ভাবলাম ভাই কে, মানে এত এত সুন্দর চেহারা, এত ভালো নাচে, বুকটুক ফুলে আছে। এবং এনার্জি। না আমি সত্যি বলছি, আমার কাছে এনার্জিটা ভীষণ ম্যাটার করে। সেটা স্পিরিচুয়াল এনার্জি হোক, কাজের এনার্জি হোক, তুমি কি দিচ্ছ, তোমার ডেডিকেশন, তোমার স্কিল, তোমার সব কিছু একদিকে থাকে, তোমার এনার্জি একদিকে থাকে। একজন যে খুব একটা নলেজেবল নয়, যার স্কিল প্রচণ্ড হাই নয়, সে যদি তার ফুল এনার্জিটা দিতে পারে না, কাজটা কিন্তু ভালো হবে, হতেই হবে। যখন মানে রিহার্সাল হচ্ছিল তখন ও তো খুব ঘাবড়ে আছে এবং ইত্যাদি, কিন্তু আমি এসে দেখলাম তুমি যে নাচটা নাচছো সেটা মানে আমেজিং। কিন্তু অ্যাকচুয়ালি যিনি কোরিওগ্রাফার ছিলেন উনি এত পঙ্কজ, মানে পঙ্কজ দা এত ভালো কোরিওগ্রাফ করেছে। তার থেকে বড় কথা হলো আমার বেসও ওয়েস্টার্ন, বাট এখন যে ওয়েস্টার্নটা ইউজ হয় তাতে ফুটওয়ার্ক বেশি থাকে। আমাদের সময় ওয়েস্টার্নে এত ফুটওয়ার্ক থাকতো না, বডি ওয়ার্ক বেশি থাকতো। Okay. আগে তুমি যদি একটু বলিউড স্টাইল দেখো, এত Correct. ফুটওয়ার্কে কাজ হতো না। এখন ঋত্বিক রোশন বলো বা যারা এখন খুব হাই লেভেল ডান্সার, তারা ফুটওয়ার্কে বেশি কাজ করে। তো আমার ফুটওয়ার্ক কখনোই ভালো নয়, আর ন্যূনতম ফুটওয়ার্ক আই ক্যান ডু, বাট হঠাৎ করে দেখছি এত পায়ের স্টেপ, কেন পায়ের স্টেপ এত চেঞ্জ, আর আমাকেই নাচতে হবে, মানে খুব ঘাবড়ে গেছে। ঠিক আছে, রুমেলা আগের দিন যখন আমি ভিডিও পাঠালো, আমি স্কেচ দেখে বুঝলাম আমার হবে, একটা দিন অ্যাটলিস্ট রিহার্সালটা অ্যাটেন্ড করা উচিত, না হলে পুরো মানে হবেই না আর কাজটা গিয়ে দাঁড়াবে। তার জন্যই তোমার পাশে নাচাটা সত্যি খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তুমি ভালো নেচে দিতে পারো, কিন্তু ওই তোমার এনার্জিটা ম্যাচ করানো। হ্যাঁ, তো তুমি বলছিলে। হ্যাঁ, আমাকে বলেছে নীল নাচবে। আমি বললাম কোন নীল? আমাকে বললো নীল দাস। আমি গিয়ে আইডিটা দেখছি, ভাই সাব এত ভালো নাচে, আমি এর পাশে কি করে নাচবো যেখানে আমি নাচতেই পারি না। তো তারপর যখন এই মিউজিক ভিডিওটা করলাম, শুটের দিন আমার তুই হাত পা যথেষ্ট ভালো ঠান্ডা। নেচেছিস রে, দেখিয়েছি ওটা অ্যাকচুয়ালি, ভালো লাগছে। Pretend হিরোইনরা এর করছিলাম। থেকে আর বেশি নাচে না। প্রিটেন্ড করছিলাম। ও হালকা বাইপোলার আছে কিন্তু, জানো তো? হ্যাঁ। ওর সবসময় মনে হয় আমি এটা প্রিটেন্ড করছি, এইটা আমার অরিজিনাল, আমি প্রিটেন্ড করছি, এটা আমার অরিজিনাল। যথেষ্ট হ্যাঁ, ভালো আমাকে নেচেছিস। জিজ্ঞাসা করছে তুমি নার্ভাস? আমি বললাম একদমই না, কিন্তু ভেতর ভেতর আমি যা নার্ভাস ছিলাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে।
বাট আমি জানি কি আমাকে এটা করতে হবে, আমার কিছু করার নেই, অপশন নেই। তার মধ্যে লোকেশন চেঞ্জ হয়ে তোমরা একটা হ্যাঁ। স্কেচ করে রেখেছিলে, এখানে গিয়ে এতটা স্পেস পাবো, এইভাবে হবে, স্কেচ ওইভাবে হয়েছে, অন স্পট যে সব চেঞ্জ হচ্ছে, মানে ওখানে গিয়ে একটা ভীষণ হেক্টিক হয়ে গেছে ব্যাপার। বাট আমি খুব মজা পেয়েছি আর আমি এটার পর ডিসাইড করেছি আমি ডান্স ক্লাস জয়েন করব। হয়ে গেছে 6 মাস। না আমি হ্যাঁ, করবো। আমি ভেবে একটা জিনিস দুঃখ পেলাম, এত মিউজিক অ্যালবাম করার পর একটাও দাদার কাছে গিয়ে পৌঁছয়নি, এটাই ভীষণ দুঃখ পেলাম যে আমার প্রোফাইলটাই পৌঁছয়নি। না সত্যি প্রোফাইলটা ঠিক পৌঁছায়নি আছে, একটা তোমার। কাজ হয়ে গেল। তার কারণ আমি বলছি যে হয় না এত বড় বড় চ্যানেল থেকে এত মিউজিক অ্যালবাম, আমি অলরেডি মনে হয় আমার 100 এর উপরে মিউজিক অ্যালবাম ডান, আরো বেশিই হবে হয়তো। বাট বাংলা গান শোনাটা আমার ভীষণ অন্য রকমের, বুঝলে তো। আমি আজকাল যে গান হয় আমি শুনি না তা নয়, আমি গান শুনি, প্রচুর গান শুনি, কিন্তু আমি গান শুনি না, আমি গানটা দেখি কম। আচ্ছা, যার জন্য আমার তোমার প্রোফাইলটা আসেনি। ওর প্রোফাইলটা এসেছিল অদ্ভুত কারণে, অঞ্জন দত্তের একটা রিলে পারফর্ম করেছিল। ওই রিলটা দেখে আমার তখন মনে হলো, তখন আমাদের এই কাস্টিং এর কথাবার্তা চলছে, ইত্যাদি চলছে, আমি বললাম তাহলে এই মহিলাকে আমাদের নেওয়া উচিত, কারণ ওর এক্সপ্রেশন খুব ভালো, তাই জন্য। তো হ্যাঁ, আমি ভাবতে পারিনি এটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও, তো আমি ভাবতে পারিনি যেটা আমি পারি না মানে নাচ, সেইটা দিয়ে আমার ফার্স্ট মিউজিক ভিডিও শুরু মানে হবে আর কি। আমি এর আগে সব মিউজিক ভিডিওতে তুমি না করে ভয়কে দিয়েছি। জয় করেছো। না করে দিয়েছি বিকজ আমার খুব একঘেয়ে টাইপের লাগতো, ওই প্রেম, হাত ধরে হাঁটা এন্ড অল, তো এটা তার থেকে অনেক ডিফারেন্ট ছিল। আর আমি গানটার জন্য ফার্স্ট শুনে হ্যাঁ করেছি, কারণ এই গানটা পুরো আলাদা ছিল। গানটাও, হ্যাঁ গানটাও খুব ভালো ছিল। মানে সব বাংলার মিউজিক অ্যালবাম, এটা বলা উচিত নয়, সব সামহাউ 60% এক, ওই যে সোশ্যাল রোম্যান্সে প্ল্যাটফর্ম এটা বলে হ্যাঁ। দিচ্ছ তো। না 60% এক, কত ভেরিয়েশন আনবে স্টোরি। সামহাউ গিয়ে যদি একটা রোমান্টিক সিন হয়, সেটা তো রোমান্টিক, হয়তো রোম্যান্সটা স্টোরি ওয়াইজ আলাদা, কিন্তু আফটার অল ইটস রোম্যান্স। কিন্তু এটা আমার আবার মনে হয় জানো তো, যে রোম্যান্সটাকে এমন অনেকভাবে দেখানো যেতে পারে, যেটা বাংলা গানে, মানে বাংলা গানের কিন্তু সেই পোটেনশিয়াল রয়েছে। আমি যদি তোমার রিলটা নিয়েই বলি, ও অঞ্জন দত্তের রিলে যে পারফর্ম করেছে, সেই পারফরমেন্সটা তুমি দেখবে, ওটা এত কোয়ার্কি, ওটা ওর সঙ্গে খুব যায়। এবং আজকের দিনে কেউ যদি অঞ্জন দত্ত শোনে, তার কিন্তু ওই পারসেপশনটাই হবে ও যেটা পারফর্ম করেছে। কিন্তু আমার মানে ও জানা দেখার পর সব থেকে যেটা ভালো লেগেছে, আমাকে লোকে অন্যভাবে দেখেছে। আর সবার আগে যখন টিজারটা রিলিজ হয়েছে, সবাই আমাকে ইনবক্স করছে, ইজ ইট আ ফিল্ম সং? আমি বলছি না, একটা মিউজিক অ্যালবাম আসছে। বলছি এটা তো পুরো বলিউড নাম্বার লাগছে। এই বলিউড হ্যাঁ, নাম্বার আর আমাকে লাগছে, সবাই অ্যাপিয়ারেন্স নিয়ে এত কমপ্লিমেন্ট দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এইটার ক্রেডিট অনেককে দিতে হয়। সায়নকে তো একটা বড় ক্রেডিট দিতেই হয়। সায়ন আজকেও ক্যামেরার পেছনে বসেছে, কেটে দেবো দরকার হলে, চিন্তা করিস না। সায়নকে ক্রেডিট দিতে হয়, পঙ্কজ দাকে ক্রেডিট দিতে হয়, আমাদের গানটা কম্পোজ করেছে পঙ্কজ, ওকে ক্রেডিট দিতে হয়। এছাড়া আদিত্য, রুমেলা, সুপর্ণ দা, কে স্যার, আরও সৌম্যজিৎ দা, এদের প্রত্যেকে। কারণ আগের দিন যখন শ্যুটটা ক্যান্সেল হচ্ছে, তখন আমি আমার ডাউনে চলে এসেছি একেবারে। আর আমার তো অলরেডি সে তখন একদম পিক সিজন, তো সব ডেটস, আমি ডেট ম্যানেজ করবো কি করে। আমি গানটাকে যেভাবে ভেবেছিলাম না, গানটা সেভাবে দেখাতে পারিনি, জানো তো। আমি বলছি এটা নিয়ে একটু আসি, তুমি যেভাবে ভেবেছিলে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, তো সেইটা নিয়ে আরেকটা কিছু করাই যায়। করা যায়, কিন্তু ওই একটা মানে সেই স্টোরিটা দেওয়া হয়েছে, সেই হ্যাঁ। স্টোরি দিয়ে গান বানাতে হবে। গান বানাতে হবে, ওটাই। মানে স্টোরি এবার গানকে চুজ করবে। ওটাই। গানকে চুজ করবে। কিন্তু কি জানি, আমার হঠাৎ করে আবার এখন মনে হয়, ইদানিং কালে রিসেন্ট টাইমে এখন মনে হচ্ছে যে ও মোমেন্ট চালা গেয়া। তখন আমি এত ইনভলভ হয়ে পড়েছিলাম ওই গল্পটার সঙ্গে। কিন্তু সামহাও আমি গানটা যখন টিজার দেখি, তখন আমি দাদাকে ফোন করে বলছিলাম, আমি জানি না কেন, মানে আমার মনে হচ্ছে এটা ওই লোকেশনেই শুট এটা করা। অনেকে বলেছে, এই যে আমরা যে ডিস্কে শুট করেছি, ডিস্কে শুটটাই ওই গানটার সাথে যাচ্ছে। সামহাও আমি গানটা মানে যখন দেখে নিয়েছি না টিজারটা, আমার মনেই হচ্ছে না এটা আউটডোর কি করে করতাম। মানে ওই গানের ওই ভাইবটা মানে দেখার পরে আমি আর ইমাজিনই করতে পারছি না। যখন করিনি, রিহার্সালে যাচ্ছি, গান শুনছি, ঠিক আছে ওরা একটা রকম ভেবেছে হবে, যখন টিজারটা দেখে ফেলেছি না, এটা এখানকার জন্যই ছিল, এই জন্যই বৃষ্টি, এই জন্যই হ্যাঁ, হয়তো শুট। সত্যিই। আগের পডকাস্টে ইউনিভার্স নিয়ে কথা হচ্ছিল আমাদের, তোমরা কতটা বিশ্বাস করো জানি না, করি। আমিও বিশ্বাস করি। তো হয়তো উনি চেয়েছেন, তাই জন্য এখানেই হয়েছে। এবং আর যা হয় ভালোর জন্য। যা হয় ভালোর জন্যই হয়, দ্যাট ইজ ট্রু। এবং সেটার ফলও আমার মনে হয় আমরা পেয়েছি। একদম। গুড। এবার আমরা কি টপিকে যাব? এবার আমরা একটু ব্যক্তিগত কথাবার্তা বলি, আশা করি। বলতে পারি তো নিশ্চয়ই। নীলকে দিয়ে শুরু করবো না তোমাকে দিয়ে? আমি সিনিয়র। তুমি বলো, তোমাকে দিয়ে শুরু করি। তুমি বলো তোমার মতে, তোমার পয়েন্টেই আসি, যে তোমার মতে তোমার জীবনের অনেকটা অংশ প্রাইভেট, সিক্রেট। তো এটা খুব কনসিয়াসলি রাখা নিশ্চয়ই, যে না আমি এটাকে লুকিয়ে রাখি,
কিন্তু এর কারণটা কি? ভুল বার্তা পৌঁছায় কি মানুষের কাছে এটার ফলে? দ্যাট সিক্রেট না, আমি বলবো প্রাইভেট। দেয়ার ইজ আ থিন লাইন এই দুটোর মাঝখানে। কিরকম একটু ব্যাখ্যা করে দাও। সিক্রেট মানে যেটা কেউ জানে না, আর প্রাইভেট মানে আমার আশেপাশের লোক, আমার ক্লোজ মানুষরা জানে। এবার সোশ্যাল মিডিয়াতে আমার 135 কে তো জানার দরকার নেই এত কিছু। বাট 135 এর মধ্যে যারা ক্লোজ আছে তারা জানে, জানে, লাইক ইটস মি, নট সিক্রেট। লাইক মি, আমি জানি। প্রাইভেট, ওকে। হ্যাঁ, কিন্তু এটা রাখার ফলে কি ব্যক্তিগত জীবনে কিছু সুবিধা পাওয়া যায়? ডেফিনেটলি অনেক ঝামেলা কম থাকে। ভুলভাল কমেন্টের হাত আর থেকে আমি বাঁচা যায়। নাজারে খুব বিশ্বাসী, তো হ্যাঁ কেন বিশ্বাসী কেন? অনেক সময় এরকম হয়, মানে যেটা লোককে জানাচ্ছি, ধরো কোনো কাজ করতে যাচ্ছি বা কিছু, সেটা হলো না, তো ডেফিনেটলি খারাপ লাগে যে আমি শেয়ার করলাম, আমি হয়তো ভালোভাবে শেয়ার করলাম, সেও ভালোভাবে নিল, বাট সামহাও নজরটা কাজ করছে। ওকে, পজিটিভিটি নেগেটিভিটি তো হ্যাঁ, একটা এই এনার্জি তো খুব কাজ করেই থাকে আমার যেটা মনে হয়। তাই যতটুকু দেখানো যায় ততটুকু যাক, বাকিটা প্রাইভেট থাকুক। অসুবিধা হয় না? এই দুটোকে তো মেনটেন করা খুব চাপের। আমি ছোটবেলা থেকে ব্যালেন্স খুব ভালো করতে পারি ওকে, যে কোনো বিষয়। হুম, হুম, হুম। মানে মা সবকিছু তো বারণ করতো আর বলতো আমি কিন্তু রেজাল্টটা দেখবো, তো আমি পড়াশোনা ঠিক রেখে আমি সবকিছু করতাম। আমি খুব ছোট থেকে প্রেম করি, তো কত কত আমি বয়স? ব্যালেন্স করতাম। হ্যাঁ খুব ছোট মানে কত বয়স? ওপেনলি বলছি আমি খুব ছোট থেকে প্রেম হ্যাঁ করি। করেছি। আমার বুঝতি প্রেমের মানে। না ভালো লাগতো। আমরা চিঠি দিয়েছিস প্রেমে, আমরা চিঠি দিয়েছি, সাইকেলের সামনে মেয়ে বসে যাবে বা পেছনের ক্যারিয়ারে বসবে, এই ফিল্ড গুলো একটা আলাদা ছিল। অসাধারণ। ইভেন আমরা কিন্তু স্কুল বাঙ্ক করে জীবনে প্রেম করিনি, আমাদের প্রেমটা ছিল স্কুল থেকে বাড়ি যাচ্ছি বা স্কুল থেকে বাড়ি ফিরে টিউশনে যাব, সেম টিউটরের কাছে পড়া, এই প্রেমগুলো ছিল তখন। আমার এরকমও স্কুল হয়েছে। থেকে বাড়ি ফেরা থেকেই স্টার্ট প্রেম। মানে আমি যখন ছোট ছিলাম তখন মফস্বল, তো মফস্বলের একটা মজা হচ্ছে যে মফস্বলের আমি দেখেছি প্রত্যেকটা বয়েজ স্কুলের আশেপাশে একটা করে গার্লস স্কুল থাকে, সব জায়গায় সব জায়গায় এটা থাকে। হ্যাঁ। তো ছেলেদের কাজ ছিল ওই স্কুলটা ছুটি হওয়ার আগে সাইকেল নিয়ে ঘিরে সাইকেল নিয়ে থাকা। ঘুরে দাঁড়িয়ে করতে হবে। আর আমি যে ছিলাম হচ্ছে, আমি কলেজ অবধি কারোর সঙ্গে প্রেম করিনি, এবং আমি খুব ভালো বাংলা লিখতে পারতাম। আমার কাজ ছিল বিভিন্ন বন্ধুদের চিঠি লিখে তুমি দেওয়া। কি ইচ্ছা করে প্রেম করো নাকি চেয়েছিলে করবো? না, আমি ওই রকম ভাবে ভাবিনি কখনো। আচ্ছা। মানে আর আমি খুব কি রকম বলবো, আমি খুব খুঁতখুঁতে পাবলিক, তো হুম, তো মানে যেসব মহিলারা, আমি খুব ভয় পেতাম মেয়েদের, আচ্ছা। এখনো ভয় পাই আমি মেয়েদের। তুমি কি বয়েজ স্কুলে পড়ো? আমি বয়েজ স্কুলে সেই। পড়তাম, আমি বয়েজ স্কুলে পড়তাম। 11-12টা আমাদের কোয়েড ছিল। আচ্ছা। তো 11-এ উঠে যখন উঠলাম তখন বুঝলাম যে হ্যাঁ, মানে খারাপ নয়, মহিলা ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এবং তখন থেকে আর কি মনে পুলকটা জাগে, তার আগে ওইভাবে পুলকটা জাগে ওঠে। আমি আবার স্ট্রিক্টলি ভেবেছিলাম 18 অবধি প্রেম করব না। কেন? ভেবেছিলাম যে ওটা একটা লিগ্যাল এজ, তারপর আমি ও প্রেম মাই করব। গড, লিগ্যাল এজ নিয়ে ভেবেছে যে প্রেম করবো না। তুমি ক্লাস 8 থেকে প্রেম করছো? 7 এর শেষ থেকে। মানে ক্লাস 8 থেকে? তখন কোন ইয়ার? সেইটা তো আমি বলবো না। 2009। বলবো না। কিন্তু হ্যাঁ, এবং আমি আমার দুই বন্ধুর দুই প্রেমিকাকে আমি চিঠি লিখে দিয়েছি। সেই দুই প্রেমিকা খুব ভালো বন্ধু, পাশাপাশি বসে চিঠি পড়ছে, দেখছে দুজনেরই হাতের লেখা এক। ই বাবা। এবং সেখান থেকে যে একটা ড্রামা হয়েছিল ক্লাস 9, আমাকে গিয়ে বলতে হবে আমাদের ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরের পেছনটা ছিল চিঠি আদান প্রদান করার জায়গা। ওখানে গিয়ে আমাকে দুজনকে বোঝাতে হয়েছে, ওই দুই মহিলাকে, যে না চিঠিগুলো আসলে আমি লিখে দিয়েছি। কিন্তু ওরা ডিকটেট করে, ওরা ওরা ডিকটেট করেনি, ওরা ওদের বক্তব্যটা বলে দিয়েছে। আমি লিখে তুমি দিয়েছি। লিখতে ভালোবাসো। হ্যাঁ, আমি লিখতে ভালোবাসি এবং আমি মন খুলে দুজনকে চিঠি লিখি। লিখিও খুব আর সেই প্রেমগুলো ঠিক আছে? সব কটা ভেঙে গেছে। একটা প্রেম টিকেছে, প্রীতম আর মীনাক্ষী, ওরা ক্লাস 8 থেকে প্রেম করতো। ওরা আজকে খুব সুখে সংসার করছে, ওদের একটা বাচ্চা আছে। বাহ, নো ওই নাজার। প্রেমটা আমি শুরু থেকে দেখেছি। হ্যাঁ, এবং ওদেরটা ভাঙবে না, অনেকবার চেষ্টা করা হয়েছে। সেটা তোমার চিঠি দৌলতেই হয়েছিল? না, চেষ্টাটা কেন করেছো ভাঙার? আমি চেষ্টা করিনি। আচ্ছা। অন্যদিকের আর অনেক বন্ধু বান্ধবরা ছিল যারা চেষ্টা করেছিল, এবং আমি আর রাকেশ বলে আমার এক বন্ধু ছিল, দুজনে গিয়ে আবার রাত্রিবেলা মীনাক্ষীর বাড়িতে গিয়ে না শোন, তুই যেটা বুঝছিস তোকে ভুল বোঝানো হচ্ছে, এইসব করে টোরে। ভালো। হ্যাঁ, তখন কিন্তু এই ব্যাপারগুলো ছিল। তখন এই ব্যাপারগুলো ছিল। আর আমি আজকাল, ও যেমন বলছে যে আমি ছোট থেকে ভেবেছিলাম ফ্যাশন ডিজাইনার হব, আমি করব, আমি এগুলো যত শুনি না, আমি ভাবি কেন আমি ভাবিনি ছোটবেলায় আমি কি হব। আমি কোথায়, না ছোটবেলায় লিখতে বলতো তো, একটা এসে লেখো তুমি বড় হয়ে। তোমাদের তো অপশন থাকতো, হয় এসে লেখো বা চিঠি লেখো। আমি চিঠি লিখতাম। এটা ভালো ছিল। আর এখনকার বাচ্চারা কিছু মানে নিজের সম্পর্কে কি হবে, হ্যাঁ, গোল ইন লাইফ, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। যেমন আমি যখন আমার ভাগ্নে অনেক ছোট, তখন তোর কি হওয়ার ইচ্ছে, মানে সবাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার, নতুন অন্য কিছু লিখে, অ্যাক্টর হবি বা কিছু না হোস, বাট থিঙ্ক ডিফারেন্ট,
সবাই এক এসে লিখে দিচ্ছে, সবাই ডাক্তার হবে এবং গ্রামে গিয়ে গরিব গরিব মানুষের মানুষের চিকিৎসা চিকিৎসা করবে, ওটাই ইচ্ছে একটা জীবনে। তুমি বলো তোমার ব্যক্তিগত জীবনে কি চলছে? তোমার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর এক এক করে তুমি আজকে উত্তর দাও। কন্ট্রোভার্সি। বল কি প্রশ্ন আছে? প্রথম প্রশ্ন আছে যে প্রিয়াঙ্কার সঙ্গে তোমার কি চলছে, রিল চলছে। আর কি চলছে? রিয়েলটা শুনতে চাই। রিয়েলটা শুনতে চাই। খুব ভালো বন্ধু, আর খুব ভালো বন্ধুই, এবং জাস্ট ফ্রেন্ডস। জাস্ট ফ্রেন্ডস। শুধু বন্ধুত্ব একটা নারী। এটা নিয়ে আমি জানি না কেন, মানে এটা নিয়ে সবার ভীষণ কোশ্চেন্স, ইভেন আমার প্রচুর রিলেটিভসরা মানে আমাদের স্টোরি লাইন দেখে, মানে প্রচুর স্টোরি লাইন এরকম করা হয়েছে লাইক উই আর হাজব্যান্ড ওয়াইফ, প্রিটেন্ড হাজব্যান্ড ওয়াইফ। তো সেটা আমার বাড়িতে হয়তো শুট হয়েছে, আর সত্যিটা বেরিয়েই যায়। কিছুই সত্যি না, মানে আর ওরা কি লিভ ইন করে, মানে একটা বাড়িতে যদি একটা স্টোরি, তোমরা কি লিভ ইন করো? আমি আমার ফ্ল্যাটে একাই থাকি, ও ওর ফ্ল্যাটে একাই থাকে, না ওর ফ্ল্যাট ওর বোনকে নিয়ে থাকে। ওকে, কত দূরে তোমার দুজনের ফ্ল্যাট? অনেকটা দূর, একটু বেশি। চারটে মেট্রো স্টপ আছে। ফেলুদার মতো জেরা করছি না আমি? হ্যাঁ, তো বাট উই আর গুড ফ্রেন্ডস। কিন্তু ওই যে একটা কথাই আছে না, এক লড়কার এক লড়কি কবি দোস্ত নেই। না, আমরা খুব ভালো বন্ধু। একটা জিনিস হয়ে গেছে, যেটা ওর সাথে আমি একটা কাজের সূত্রে আর কি আলাপ, তো সেটা 3 বছর আগে হয়তো একটা মিউজিক অ্যালবাম করতে গেছিলাম। তো তারপর আমরা একটা মিউজিক অ্যালবাম করার পর ওখানে গিয়ে তখন আমার রিলের কনসেপ্টটাই ছিল, তো করতাম মানে হয়তো ইনস্টাগ্রামে একটা সপ্তাহে পোস্ট দিতে হবে, দিলাম। তো অনেকে বলছে চলো নীল, ইভেন আমাকে নীলদা বলে বলে এটা নিয়ে অনেক প্রবলেম আর কি। হ্যাঁ, অনেকে নাটক করো কেন, যখন প্রেমই করো দাদা কেন বলো, এগুলো নিয়ে অনেক কমেন্ট আসে। ঠিক আছে, ভাইয়া সাইয়াও হয়ে যেত। জিবি বলছে, যাই হোক। আমার এক প্রেমিকা ছিল, যতদিন প্রেম করেছি ততদিন অবধি আমাকে সায়ন্তন দা বলে এসেছে। আরে হ্যাঁ, মানে এবং খুব কিউট লাগতো আমার ব্যাপারটা। তো সেই প্রিয়াঙ্কার সাথে যখন ফার্স্ট ওই রিলটা করে ওর ফোন থেকে, ওই রিলটা রাতারাতি ভাইরাল হয়। তো তারপরে আমরা 1-1.5 বছর ডিসকানেক্ট। তো প্রিয়াঙ্কা তখন একটু রিল টিল করতে ভালোবাসে, তো হঠাৎ একদিন ফোন করে, ওর মনে হয় কোনো কোয়ার্টিস্ট, সে বলছে আমার হবে না, সব প্ল্যান, ভিডিওগ্রাফার বলা হয়ে গেছে, ভিক্টোরিয়াতে শ্যুট হবে। তো তখন আমাকে বলছে তুমি কি ফ্রি আছো, সকালে ফোন করেছে, তাহলে আমরা আজকে ভিক্টোরিয়াতে কিছু রিল বানাবো। চো, আমি ইভেন ওকে তুই বলি, বললাম চল। ওখানে গেলাম, ওখানে প্রপারলি যেটা কন্টেন্ট করতে গেছি, কন্টেন্ট করতে করতে হঠাৎ ও বলে উঠলো, এগুলো তো নর্মাল সিনেমেটিক হচ্ছে, তুই তো লিপসিং খুব ভালো করো, তোমার লিপসিং দেখলে লোকে ভাবে তুমিই গাইছো, একটা লিপসিং করো না। লিপসিংটা করেছি, ওটা 2 দিনে আমাদের 4 মিলিয়ন রিচ এসেছে, মানে সেই দিন থেকে যে আমাদের পেয়ারটা ভাইরাল, যার জন্য আমরা ব্র্যান্ডটাও একসাথে করার চেষ্টা করি, মানে ব্র্যান্ড আমাদের একা এখন আর নিতেই চায় না। কিন্তু এত ক্লোজলি দুজনে কাজ করে এবং অবভিয়াসলি এতক্ষণ একসঙ্গে কাজ করার ফলে একে অপরের ব্যক্তিগত জীবনটা অনেকটা ওভারল্যাপ করে যায়, একে অপরের সম্পর্কে অনেক কিছু জানা যায়, একে অপরের খারাপ সময় পাশে থাকতে হয়, থেকে যাই আমরা ভালো বন্ধুত্ব হলে। সেক্ষেত্রে কোনোদিন কোনো অনুভূতি জন্মায়নি নাকি জন্মানোর পরেও নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছো নিজেরা? Be honest. খুব ভালো বন্ধু, না, আমার প্রশ্নটা তো সেটা না। আমরা খুব ভালো বন্ধু। কখনো মনে হয়নি যে ভালো বন্ধুত্বটা দোস্তি করি দাঁড়ি মে বদল না, দেতে? মানে আমি যেমন একটা খুব ছোটবেলা থেকে আমি একটু বিয়ে করবো আমার একটা ব্যাপার আছে, যেমন প্রিয়াঙ্কার এই ব্যাপারটা দিই যে আমি বিয়ে করে সেটেল হতে হবে, মানে ভালোবাসতেই পারি, সারা জীবন মানুষটাকে ভালোবেসে যাবো, এটা ওর একটা আছে। তো আমাদের সেই লেভেল অব্দি গিয়ে পৌঁছয়নি আর কি ব্যাপারটা, ওকে। কারণ দুজনের আমাদের মানে ওয়ে অফ থিঙ্কিংটাই মানে দু রকমের আর কি। এটাই কি একমাত্র রোড ব্লক এটা নিয়ে না ভাবা? না, রোড ব্লকের কিছু নেই, আমরা এটা নিয়ে কখনো ভাবিনি, আমরা কাজ করছি কাজটুকু, মানে ইভেন আমরা অনেকগুলো কাজও করেছি একসাথে। ইভেন আমাদের মানে প্রেজেন্ট, মানে ওর সাথে এত কাজ করতে করতে এমন হয়েছে, হয়তো আমাদের কোনো গ্রাফ করা নেই কোনো কন্টেন্টের, আমি ওকে হাতটা ধরলে ও এটা বুঝে গেছে, মানে হয়তো এটা এখন মাইন্ড কানেকশনটা এত স্ট্রং হয়ে গেছে, ওকে আমি হাত ধরে ঘোরাবো নাকি আমি হাত ধরে টানবো, সেই ফিলটাও করতে পারে। নাইস। মানে এই কাজ করতে করতে এটা হয়ে গেছে, এবং ওর সাথে কাজ করলে আমাদের রিটেক যেতে হয় না, মানে একদিনে 2 ঘন্টার মধ্যে আমরা 20 থেকে 25টা কন্টেন্ট শুট করতে পারবো, মানে আমাদের এতটাই কমফোর্ট জোন আর কি। আমি তোমায় কিছু একটা প্রশ্ন করবো, তুমি উত্তর না দিতে চাইলে তুমি এড়িয়ে যেতে পারো। তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, আপাতত তোমার জীবনে যদি কোনো মহিলা আসে এবং তোমার সঙ্গে প্রিয়াঙ্কার কাজের সূত্রে যে ক্লোজনেসটা রয়েছে, যে তুমি হাত ধরে টানবে, আমি যেটা মনে করি যে আমি আমার প্রেমিকাকে আমি সব কিছু বলতে পারি, ঠিক আছে, এবং সেও আমাকে সব কিছু বলতে পারে, তুমি তাকে সব কিছু বললে এবং সে যদি এটা অ্যাকসেপ্ট করতে না পারে যে তোমাদের মধ্যে এই মেন্টাল কানেকশনটা হয়তো ভবিষ্যতে আমাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারে, তার ভয়টা আনজাস্টিফাইড নয়?
এইটাকে তুমি কখনো ভেবে দেখেছো যে কিভাবে কন্ট্রোল করবে বা কিভাবে এটাকে না, কারণ Handle কাজের জায়গায় মানে আমি কম্প্রোমাইজ কাজের জায়গায় করতেই পারবো না। যেটা আমার কাজ, সেই কাজটা অনেক আগে। একটা মানুষকে যদি আমি ভালোবাসি, অবশ্যই একটা মানুষকে ভালোবেসে যদি বিয়ে করি বা লাইফে সেটেল হই, তাকে সবকিছু ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করেই সবকিছু করবো। ইভেন তার যদি আপত্তি না থাকে, সে আমার মানে শুটের সময়ও থাকতে পারে, সেটা নিয়ে সেগুলো নিয়ে আমি সবসময় চাই একটা মানুষকে যদি আমি মানুষের হাত ধরি, আমার তার কাছে ভীষণ একটা মানে নিজেকে পরিষ্কার রাখাটা খুব দরকার। কারণ একটা যদি কোথাও সন্দেহ জন্মায়, তো সেই জায়গাটা নিয়ে ভবিষ্যতে প্রবলেম হবেই হবে। ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট। দরকার, খুব খুব। আজকে হয়তো না অ্যাডজাস্ট করে নেব, হ্যাঁ অ্যাডজাস্ট করতে করতে একটা সময় না আর হয়ে ওঠে না অ্যাডজাস্টমেন্ট, একটা লিমিট অবধি। তোমার মানে তুমি কারোর সাথে সম্পর্কে আছো, তুমি 20% অ্যাডজাস্ট করতে পারো, তুমি 99% কখনো অ্যাডজাস্ট করতে সেটা টক্সিক হয়ে যায়। টক্সিক হয়ে যাবে। 5টা জিনিস যেটা একটা সম্পর্ক বা একটা মানুষের থেকে না পেলে তুমি সেই সম্পর্কটায় থাকবে না, প্রেমের সম্পর্কের কথা বলছি। আচ্ছা, 5টা জিনিস। 5টা মানে একটা যেমন তুমি বললে যে আন্ডারস্ট্যান্ডিং, এইরকম, এটাকে কি বলে? না আমার মানে আমি কোনোদিনও মানে একটা সম্পর্ককে কিছু মানে লিমিটেশনসের মধ্যে রাখতেই চাই না। একটা সম্পর্কের জন্য অবশ্যই আমি চেষ্টা করব। এখন চেষ্টা করতে করতে যখন দেখছি সেই জিনিসটা হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমাকে ছাড়তেই হবে। কিন্তু আমার একটা সম্পর্কের মধ্যে কোনো ক্রাইটেরিয়াই নেই, কোনো ক্রাইটেরিয়া নেই। নো ক্রাইটেরিয়া। সেটা খুব অর্গানিক ভাবে যখন হ্যাঁ। তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ তো এটা তোমাকে যদি হ্যাঁ ইভেন যদি না থাকে মানে চেষ্টা করলাম, হয়তো সেটা নাও হতে পারে বা হতেও পারে। একটা সার্টেন টাইম অবধি অবশ্যই সবাইকে আমার মনে হয় চেষ্টাটা দেখা উচিত। তারপরে যদি না হয় হবে। কি কিউট। তোমার 5টা? 5টা জিনিস হয়তো গুনে বলতে পারবো না, 10টা বলো। বাট ওই আর কি, মানে ফার্স্ট অফ অল ভাইব ম্যাচ করতে হবে। ওকে। সেটা আমার ফ্রেন্ড হলেও, মানে অবভিয়াসলি যে যার সাথে আমি সম্পর্ক করবো ফার্স্টে তো ফ্রেন্ডই হবে। ভাইব ম্যাচ করা খুব ইম্পর্টেন্ট, আমাকে ট্রাস্ট করতে হবে। আর আমি খুব ক্লিঙ্গি একটা মানুষ, তো সেও যাতে সেটা হয় আমি সেটাও চাই। হ্যাঁ, এরকম ছোট ছোট ব্যাপার আর কি, এরকম নাই খুব বড় কিছু। হাইট হতে হবে তোর থেকে না, বেশি। ওরকম কোনো ক্রাইটেরিয়া নেই। আমি অ্যাপিয়ারেন্সে খুব পরে যাই, আগে দেখি মানুষটা কিরকম, মানে আমি থাকতে পারবো কি। কিভাবে জাজ করো একটা মানুষকে, মানে তার আজকের দিনে প্রচুর মানুষ ফেক হয় আমরা দেখতে পাই, এবং খুব ইজিলি ফেক করতে পারে মানুষ আজকের দিনে। কিভাবে জাজ করো, কোথায় এসে সেই স্যাচুরেশন পয়েন্টটা কোথায় হয় যে না এবার আমি বুঝে গেছি এটা একটা দেখেছি? মানুষ ফেক করতে পারে যখন তোমার সাথে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা দেখা হচ্ছে বা কথা হচ্ছে। 24 ঘন্টা কেউ কিন্তু ফেক করতে পারে না। True. আর আমি খুব চিপকে থাকা পাবলিক, তো হ্যাঁ ওর ট্রু ফেসটা তো বেরিয়ে আসবেই কোনো একটা টাইম। তো প্রথম যে আমাদের আড্ডার মজাটা সেটা আমরা এখানেই শেষ করলাম। এরপর আমরা একটা সেকেন্ড রাউন্ডে ঢুকবো। খুব ইন্টারেস্টিং একটা রাউন্ড আমরা বানিয়েছি, সেটা হচ্ছে আমার ফোনে কিছু স্ক্রিনশট আছে আচ্ছা আচ্ছা। তোমাদের ইনস্টাগ্রামে বিভিন্ন রিল এবং পোস্ট থেকে কিছু কমেন্টস আমরা জোগাড় করেছি, কমেন্টসগুলো ঠিকঠাক বলো। এবং সেগুলো যেগুলো দেখো মনে হয় ঠিকঠাক বলবে। ঠিকঠাকই আছে, কারণ তোমার প্রোফাইলও খুব ক্লিন, ওর প্রোফাইলও খুব ক্লিন। মানে তোমারটা হচ্ছে এত এক্সট্রিম, হয় প্রচন্ড ক্লিন বা প্রচন্ড খারাপ। তো প্রচন্ড প্রচন্ড খারাপগুলো তো আমি ডিলিট করে দিই, তুমি কি করে পেলে? না, আমি যেমন ডিলিট করি না, মানে আমার মনে হয় কেউ যদি বাজে মন্তব্য করে অডিয়েন্সের সেটাও দেখা উচিত, না, সেটা নিয়েও বাজেটা বলা উচিত যে রাখি। কেন করেছে। বাজেটা রাখি তুমি কি কিন্তু এতটাই ইয়ে মানে একদমই না। এতটাই কি তুমি কি বলতে পারবে? Pretend এতটাই কি তুমি করছি। না এতটাই তাহলে? কি তুমি গণতান্ত্রিক, নাকি তুমি ওই কমেন্টটা রাখলে নেগেটিভ ইয়ে দিয়ে ওটা একটা ভালো আমার নেগেটিভ পাবলিসিটির কখনোই দরকার নেই। পাবলিসিটি কি করে হয়? না, তো নেগেটিভ কমেন্ট ওখানে আরো 10টা লোক এসে লিখবে, আবার আমি রিপ্লাই করব, তর্কাতর্কি হবে। আমার কখনো comment- কখনো ইচ্ছে করে যে ধরো একটা আমাকে নিয়ে একটা ট্রোল হোক, ভাই প্রচন্ড ভাইরাল হয়ে যাবো, তোমার কখনো ইচ্ছে করেছে? পজিটিভ হয়েছে ট্রোল হলে আমি ভালো লাগে। পজিটিভলি ট্রোল আর ট্রোল কি করে পজিটিভ ইয়ে হবে? মানে লোকের নিয়ে কথা বলবে, সেটা ভালো লাগে। বাট তাই বলে ওই গালাগালি করছে মানে গালিটা তো কখনোই অ্যাকসেপ্টেড না, ওরকম সেটা কাজ আমরা করিও না, তাই খুবই না? অসভ্যতা। কাজ করতে হয় না জানো তো, আজকাল গালাগালি করার জন্য মানুষকে জাস্ট ঘিরে ধরে গালাগালি করলেই হয়। তাও ঠিক। খুব একটা যে প্রয়োজন পড়ে গালাগালি করা তাই নয়, তা নয়। আমি বাজেগুলো রাখি, খুব ভালগার কিছু হলে তখন ডিলিট করি। তো আমরা ঢুকি, নীলকে দিয়ে শুরু করবো। এটাতে নীলের একটা রিল, যে রিলটাতে নীল একটি, আমি আগে রিলটা দেখিয়ে দিই। এইটা, আচ্ছা, এই রিলটা যেটা আমি আশা করছি দর্শকদের এইখানে কোথাও একটা আসছে স্ক্রিনে। এটা আমার প্রোফাইলের সবথেকে হাই ট্রেন্ডিং মানে হাই রিচ রিল। ওকে, এটা বোধহয় পিন করা আছে, আমি এটা জন্য pin করা শুরুতে পেয়েছি। এখানে একজন লিখেছেন, তুমি কি এই রিলটা দেখেছো নীলের? হ্যাঁ, দেখেছো? এখানে একজন লিখেছেন যে মহেশ বাবু অরিজিনাল আইডি সে আও না। হ্যাঁ, আমাকে অনেকে এটা
বলে আর কি সাউথের মহেশ বাবুর মতন দেখতে। হ্যাঁ আর আমি মানে এটা আমি মানে অস্বীকার একদমই করবো না। আমি যখন অভিনয়ে এটা শিখছি আর কি, কাজ করছি, আরও শিখছি। ইভেন একটা ফিল্ম করেছিলাম আমি, যেটা এখনো রিলিজ হয়নি, ওটা হবেও না। তো সেই ফিল্মের আমাকে ওরা রেফারেন্স পাঠিয়েছে, অ্যাক্ট লাইক মহেশ বাবু, ওয়াক লাইক মহেশ বাবু, রান লাইক মহেশ বাবু। এই রিলটাতেই পরের একটা কমেন্ট আমি পেয়েছি, সরি ভাই ভাই উসকে লায়ক নেহি তু, ফিকা লাগ রা হে উসকে সামনে। এটা কে এই তোমার সঙ্গে যিনি এটা নাচছেন ওনাকে আমি চিনি না। আচ্ছা, ও একসময় ইউটিউবার ছিলেন, আর্টিস্টও ছিলেন সিরিয়াল করতে, ওকে এখন ইনফ্লুয়েন্সার কাজ করছে। কি নাম ওনার? মিষ্টি সিংহ। ওকে আচ্ছা ভালো কাজ করছে। ওকে She has 1.3 million ফলোয়ার অন ইনস্টা। ব্রাইডাল এখন ব্রাইডালে ঢুকে গেছে, একটা সময় নিজের স্টোরি করতো, মানে ইউটিউবে যেরকম আমরা বাংলাদেশের কিছু স্টোরি লাইন দেখি ফেসবুকে আসে, টিপিক্যালি ও চ্যানেলের জন্য খরচা করে সেরকম স্টোরি লাইন করতো। ভাই 1.3 মিলিয়ন, আমি কি দেখছি তাহলে? আমি তোমাকে চিনি না, ওকে চিনি না, আমি অঞ্জন দত্তের রিল দেখছি আই থিঙ্ক। কি বলবে বলো এই কমেন্টটা যে তোমাকে বলেছে যে উসকে সামনে ফিকা লাগ রা। কিন্তু এটাতে দুজনকেই ভালো লাগছে, কেন ফিকা লাগে? আই লাইক ইউর কনফিডেন্স। এরপরে একটা নাচের রিল আমরা পেয়েছি যেখানে এটা খুব সুন্দর, এটা খুব মিষ্টি লেগেছে আমার, তাই জন্য রেখেছি। এবং আমি জানতে চাই এই রকম কমেন্ট অনেকে করে, তুমি কি সত্যি আমি কিছু ভাবছো? উনি লিখেছেন যে কবে যে তোমার সাথে একটা ডান্স ভিডিও করবো। ডান্স ভিডিও করার জন্য অনেকেই বলে, আমি মানে প্রোফাইলগুলো দেখি খুলে, অ্যাকচুয়ালি তাদের বেসিক প্রোফাইলে কোনো আপডেটই থাকে না। আমি কী হিসেবে অ্যাপ্রোচ করবো, যে আমি ওখানে লিখবো হ্যাঁ হ্যাঁ করতেই পারি, মানে কী হিসেবে অ্যাপ্রোচটা করবো, তার জন্য একটা বেসিক কিছু রিলস বা যেটা দেখে হ্যাঁ করা যেতেই পারে একটা কোলাবোরেশন ওয়ার্ক, তো সেই জায়গাগুলো আজ অব্দি পাইনি। আর যাদের সাথে কাজ করার ইচ্ছে তাদেরকে আমি মেসেজ করে উঠতে পারি না, কারণ তারা তাদের প্রোফাইলগুলোই হ্যান্ডেল করে না, অন্য কেউ অন্য কেউ হ্যান্ডেল ও করে। সমস্যা, এটা একটা বড় মানে সমস্যা। প্রচুর ভালো ভালো ডান্সার রয়েছে যাদের সাথে আমি কাজ করতে চাই, মানে যেহেতু আমি ভেরিয়াস ফর্মে ডান্স করি, সেটা ফোক হোক, ইন্ডিয়ান হোক, ওয়েস্টার্ন হোক, তো প্রচুর ডান্সারের রিল আসে, বাট কাজ হয়ে ওঠে না, এই হলো সমস্যা। বাট আমি কাজ করতে চাই, অনেকে ভাবে আমি কাজ করতে চাই না, একাই নাচছি। কখনো এরকম মনে হয়নি যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে যে আমি একটা ইনস্টিটিউট বা একটা কিছু স্কুল থাকবে? কারণ তুমি যেহেতু কোরিওগ্রাফি করবে বলেই এসেছো। হ্যাঁ তখন সে সময় আমার কাছে মানে শিক্ষাটা ছিল, এই মুহূর্তে নাচটা ছুটে গিয়ে আমার মনে হয় মানে কুশিক্ষা দেওয়ার থেকে একটা গান স্কেচ করাটা ইজি, মানে ওটা কোনো ট্রেনিং নয়, বাট একটা মানুষকে যখন নাচ শেখাতে যাবে তোমাকে A to Z বেসিক শেখাতে হবে, সেটার জন্য এই মুহূর্তে আমি পারদর্শী। এরকম হয়েছে, প্রচুর মায়ের আমাকে মেসেজ করেছে আপনার থেকেই নাচটা শেখাবো, আপনি কত নেবেন বলে। আচ্ছা সরি ম্যাম, আমি নাচটা এই মুহূর্তে শেখাতে পারবো না। নাহলে তোমার মনে হয় না আমি একটা অনলাইন ক্লাস দিলে প্রচুর স্টুডেন্টসরা কাজ করবে, বাট একটা নাচ শেখানোটা ইজি, মানে এনিওয়ান ক্যান ডু। ট্রু। এবং তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে যে যেটা আমি অন ক্যামেরাই বলতেছি, অফ ক্যামেরা অনেকবার বলেছি, যে তোমার দুটো জিনিস খুব ভালো। একটা হচ্ছে তোমার কাজের প্রতি তোমার অনেস্টি, যে ভাই এইটা করলে আমি 100% দিতে পারবো না তো আমি করবো না। আর সেকেন্ড হচ্ছে তোমার ক্ল্যারিটি, কি করতে চাই আর কি করতে চাই না। এই দুটো আজকালকার দিনে মানুষের মধ্যে খুব অভাব দেখা যায়, যেটা আমি তোমার মধ্যে দেখি, আমার খুব ভালো লাগে। কিন্তু এটা আমি ভেবেছি, আমার একটা মানে আমি পেজ খুলেছি যেখানে ইনস্টাগ্রামে একটা পেজ মেনটেন করা যায়। আমি সেখানে ভেবেছি যেগুলো আমি কন্টেন্ট করব বা করি আর কি, কারো ভালো লাগলে সেগুলোর আমি প্র্যাকটিস ভিডিও বা স্কেচিং ভিডিওগুলো আমি সেখানে ছাড়বো। তো এনিওয়ান ক্যান গো অন মাই পেজ, আর সেখান থেকে নাচটা ইজিলি তুলে নিতে পারবে। তার জন্য আমাকে ফিস দিয়ে ডান্স মানে কেউ যাতে এটা ক্লেম না করতে পারে নীল স্যার আমাকে ভুল নাচ শিখিয়েছে, তার থেকে শেখাবো না, শেখাবো না তাকে। এরকমও কিছু করতে পারো, মানে কিন্তু এখন সবাই কোরিওগ্রাফার, সবাই ডান্স টিচার, দুদিন নাচ করিয়ে, বিশ্বাস করো মানে সেই ক্যাটাগরিতে আমি নিজেকে ফেলতে চাইছি। এমনও করতে পারো যে ধরো তুমি একটা স্টেপ দেখালে এবং তাদেরকে বললে যে এটাকে রিমিক্স করতে, এবং ওইভাবে একটা- সেটা হয়, মানে আগে আমি অ্যাকচুয়ালি একসময় আমি ভীষণ মাত্রায় ইনস্টাতে ফেমাস ছিলাম লিপ সিঙ্কের জন্য। আমার পুরোনো ভিডিওতে মানে কখনো আমি ভিডিও পেলে তোমায় পার্সোনালি পাঠাবো, 70,000 শুধু রিমিক্স আছে। মেয়েরা লিপ সিঙ্কে, আমি ফিমেলের জায়গাগুলোকে আমি গান গাইতে যাচ্ছি, আচ্ছা আচ্ছা আজকে ও গাইছে, মানে এইভাবে এক্সপ্রেশনগুলো ফেলেছি, সেখানে 70,000 শুধু রিমিক্স হয়েছে। মেয়ের আমার পাশে ভিডিওটা দিয়ে মেয়ের পোশাকগুলো ও গাইছে, লাভলি। মানে ওই সেই জায়গাটা আমাকে দিতে হবে যেখানে মেয়েটা গাইতে পারছে, মানে আমি দিচ্ছি, তো ওরা ওই জায়গাটা ভালো লেগেছে, হয়তো ভিডিওটা অনেক হয়েছে। একটা ও জানার লিপসিঙ্ক রিল তোমার থেকে দেখবো এবং তার রিমিক্স রিল শিবাঙ্গীর থেকে দেখবো, এটা মজা হবে। এটা আমি অন ক্যামেরা বললাম, এটা ওরা দুজন মিলে আচ্ছা গান বাজবে তো ওটাকে লিড করতে হবে তো, যা করো তুমি আর কি, এটা মজা হবে, এটা দেখতে চাই। নাচের থেকে তো better। তুমি তো এখন ভালো নাচছো, বিভিন্ন জায়গায় তুমি নাচ পারফর্ম করছো এবং লোকজন হই হই করছে, সেটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আমি দেখতে আমি পাচ্ছি। তো অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই, ওকে আমি দেব শুভশ্রীর একটা পেয়ার আমরা করতে চেয়েছিলাম, ভীষণ আমাকে ঝুলিয়েছে, নাচতে পারবো না। আমি চেয়েছিলাম একটা নতুন পেয়ার যখন মার্কেটে আসছে, এটা নিয়ে লোকে কথা বলুক, আরো কাজ দেখুক। হোক এটা নিয়ে হতে পারে, মানে
মানে ও একটা হিরোইন ম্যাটেরিয়াল, মানে ওকে এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। মানে ও ক্যামেরায় আসলে শি ইজ মানে অ্যানাদার লেভেল, মানে এটা ভাও দেওয়ার কিছু নয়, এটা কেন বাড়িয়ে আমি বলবো। একটু খাচ্ছি, ভাও খেতে দাও আমাকে প্লিজ। তবে বাড়ি গিয়ে তো ভুলেই যাবে। একটা ঠিক বলছি। একটা তোমার আর প্রিয়াঙ্কার ভিডিওতে কমেন্ট এসছে, ডোন্ট এক্সপেক্ট सच थिंग्स इन रेगुलर लाइफस्टाइल, कुछ बातें वीडियोस तक सीमित ही अच्छी लगती है। ও রিয়েলি হি হ্যাঁ, ও রিয়েল নেই। তার মানে ও ঠিকই কথা বলেছে। এইটা আমার ফেভারিট, আমার খুব ভালো লেগেছে। খুব সম্ভবত রলিকের একটা বিজ্ঞাপন করেছিল তুমি, একটা ব্র্যান্ড, তোমার রিল ছিল Ice cream brand. আইসক্রিমের, জামাই ষষ্ঠীতে, যেখানে একজন কমেন্ট করেছেন, কি লজ্জা করে না জামাই হয়ে এইটুকু মিষ্টি হারিয়ে যাচ্ছে। হারিটা ব্র্যান্ডই ছোট এনেছিল, আমার কিছু করার ছিল না। ব্র্যান্ড শুধু আমরা কিছু প্রোভাইড করি না, ব্র্যান্ড সব প্রোভাইড। জামাই গিফটে। জামাই গিফটে। এখানে আরো অনেক কমেন্ট আছে যেগুলো বলা যাবে না, যেগুলো খুব খারাপ 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 কথা, না, সেগুলো আমি সেগুলো বলতে চাই বলবো না। না, এগুলো আমি audience একদম পড়ে নেবে ওগুলো। না না, কারণ পড়ারও দরকার নেই। এবং আমি রিকোয়েস্ট করবো যে যদি আপনাদের ভালো না লাগে তো আপনারা প্লিজ স্কিপ করে চলে যাবেন, এই কমেন্টগুলো করবেন না। কারণ আপনি যখন অফিসে চাকরি করেন তখন আমরা গিয়ে আপনাদের কি কমেন্টগুলো করে আসি না, আপনার কাজটা ভালো না লাগলেও। কিন্তু আমি অনেক নেগেটিভ কমেন্ট এরকম পেয়েছি, যখন নাচটা জানো না তাহলে ইন্ডিয়ান ফর্মটাকে কেন পড়ছো। মানে আমি সেখানে কিন্তু কোনোদিনও মানে এত আন্টিজরা, বড় বড় ডান্সাররা সেখানে কমেন্ট করে আর কি, আমি কখনো কেউ বলতে পারবে না আমি ডিসরেসপেক্টফুল সেখানে আনসার করেছি। দেখো, কেউ যখন তোমাকে এসে বলছে যে তুমি এটা পারো না, তুমি কেন করছো, আর কেউ যখন এসে তোমাকে এমন একটা ভাষায় কিছু একটা লিখছে, এটা তাদেরও বুঝতে হবে। আমার মনে হয় আমরা যারা কিছু বানাই, যাদের আমাদের লাইফের একটা অংশ যেটা সোশ্যাল মিডিয়ার ওপর ডিপেন্ড করে, আমাদেরও তো বাড়িতে মা আছে, বাবা আছে, আমাদের একটা একদম, ফ্যামিলি একদম। আছে, বন্ধু বান্ধব, প্রেমিকা রয়েছে, তারাও তো আমাদের কাজগুলো দেখে। তারা যখন গিয়ে দেখবে আমার ছেলে এরকম কিছু করছে এবং তার কমেন্ট বক্সে লোকজন এইরকম কথাবার্তা বলছে, তখন তাদের কি লাগবে, তাদের কি মনে হয়? আর বিশেষ করে আমি যখন কোনো রাবীন্দ্রিক পারফর্ম করি, আমি জানি না কোথা থেকে কাকিমা মাসিমারা চলে আসে, উপরাঙ্গে একটা বস্ত্র হলে, ঊর্ধ্বাঙ্গে একটা বস্ত্র হলে খুব ভালো হতো, খালি গায়ে কেন নেচেছো। এত যে ডান্স ড্রামাগুলো হচ্ছে, চিত্রাঙ্গতা থেকে শুরু করে, সেখানে রবীন্দ্রসঙ্গীত ইউজ হচ্ছে না, হচ্ছে, সেখানে তো হচ্ছে। ক্যারেক্টারগুলো কি করে খালি গায়ে নাচছে। মানে বড় বড় যখন আর্টিস্টরা করছে কিচ্ছু না, মানে জ্ঞান দেওয়ার জন্য আমি তাও সেগুলোকে ঠিক আছে, আমি পরের বার চেষ্টা করবো আরো ভালো কিছু দেওয়ার। আমি এইভাবে সবসময় রিপ্লাই করি, আমি নেগেটিভ কমেন্টের ফার্স্ট রিপ্লাই করি, পজিটিভ কমেন্ট আমি চেক করে দেখো আমার রিপ্লাই খুব কম। এটা খুব ভালো স্ট্র্যাটেজি। আমি কিন্তু গালাগালি দিয়ে করি না, নেক্সট টাইম নিশ্চয়ই চেষ্টা করবো। আর আমি অনেক কিছু মানে যারা প্রপারলি ডান্সার তারা হয়তো বলতে পারবে, প্রচুর আমার স্টেপে ভুল, কিন্তু সেগুলো আমি এক্সপ্রেশনেই ম্যানেজ করি। অনেকে বলে এই জায়গাটা নাচতে পারতে, তো সেই স্টেপগুলো জানি না বলে ওটা এক্সপ্রেশনেই খেলি। বুদ্ধিদীপ্ত। ট্রোল হওয়ার থেকে আমার মনে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড হ্যাঁ, মানে- করাটা উচিত। হ্যাঁ সত্যি তো, মানে আমরা ক্রিকেট খুব পছন্দ করি। আমি তো ক্রিকেটে খুব বলে না, বিরাট কোহলিকে একটা টাইমে যখন টেস্টে বিরাট কোহলি খুব খারাপ পারফর্ম করছে, তখন বলা হতো যে বাইরের বলটা ছেড়ে দাও। তো তোমারও সেরকম, যেটা তোমার স্টেপে আসছে না, ওটা তোমার বাইরের বলটা তুমি ছেড়ে দাও, তুমি সিনেমেটিকে expression খেলে চলে দিও, যাও। ঠিক আছে। বিরাট কোহলি হাতটা এরকম করলে ওর ছবিটা ভালো ওঠে, তো ওটাও খুব ইম্পর্টেন্ট। আমরা শিবাঙ্গীতে আসি। শিবাঙ্গীর তো ইনস্টাগ্রাম ফিড এবং তার যেখানে লোকজন যা লেখেন, এগুলো তো প্রচণ্ড ক্লিন, এবং আমি দেখি যে প্রত্যেকটা কমেন্ট তুমি দেখো এবং সেগুলোতে হয় লাভ রিয়াক্ট করো বা রিপ্লাই দাও। তা আমি কিছু পড়বো না, তুমি পারফেক্ট ইনফ্লুয়েন্সার। পারফেক্ট, খুব খুব ডেডিকেশন। বাইরে এনগেজমেন্টটা ধরে রাখতে হবে। একটা তোমার রিলে একজন লিখেছেন, খুব ভালো ভালো কথা লেখেন তোমাকে, যে আসছে মাস ফাগুন, মাইয়া লাগছে আগুন। এই যে একটা ছন্দ মিলিয়ে উনি চেষ্টা করেছেন। হ্যাঁ ওনাকে তুমি কোনো রিপ্লাই দাওনি, তুমি প্লিজ এই রিপ্লাইটা এখান থেকে দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ, ভালো কমেন্ট তো। সাবধানে থাকবেন, জ্বলে যাবেন না। একটা লাল শাড়ি পরা ছবি পেয়েছি, যেটা আমি বুঝতে পারিনি বলে আমি এটা নিয়ে এসেছি। উনি লিখেছেন এখানে লাল পুরি লাগছে। What is পুরি? লাল পুরি? পরীটা লিখতেই হয়তো পুরি লিখে ফেলেছে। ঠিক তাই, নাকি লাল পুরি বলে কোনো কিছু রয়েছে, যেটা হয়তো আমার মধ্যে কোনো একটা ইনসাইড জোক রয়েছে, যেটা আমরা ভুলভাল বুঝতে টাইপ পারছি আসে না। গো কমেন্টে, আমরা কমেন্ট পড়ে উঠতে পারি না। আপনারে দাদা খুব সুন্দর মানে কি যে লিখেছে ওটা পড়তে পড়তে মানে মানে ও আচ্ছা, মানে ওর পরে 3-4 বার পর আচ্ছা আচ্ছা এটা মিন করতে চেয়েছে, থ্যাংক ইউ। Oh my God, লাল পুরি, আমি ভাবলাম বোধহয় লাল পুরি হয়তো। তুই দে এক্সপ্লেনেশন দে। আমি জানি না, পরি ধরে নিচ্ছি আমি। খুব এত সেলফ অবসেস, নিজেকে পরিয়ে ধরে নেবে কেন? পুরিও তো হতে পারে, ওই যে তাহলে তার খাবার পুরি পুরি খুব হয়। ফেভারিট হয়তো, সেই জন্য লিখেছে লাল রঙে সেই। পোড়া পুরি ওটা। পুরি একটা জায়গার নাম আছে, সানাম পুরি বলে একটা ব্যান্ড আছে, মানে একজন ভদ্রলোক লাল আছেন। পুরি বলে তো কোনো জায়গা নেই।
ওই জন্যই সালামপুরি লালপুরি ব্যাপারটা তাই পরের কমেন্টটা একজন লিখেছে এই শিবাঙ্গীর একটা ছবিতে যে দিদি ভাই তোমাকে দেখিয়া আমার নন বেঙ্গলি ফ্রেন্ডসদের কাছে বং গার্লসদের জেনেটিক্স ফ্লেক্স করি এরম করেই আমার মান বাড়িও আর বং গার্লসদের এগিয়ে রে। এটা কোন ছবিতে দেখো আমাকে? আমি হয়তো স্কিপ করে গেছি। এটা কি ভালো লেগেছে কমেন্ট? হ্যাঁ। ও ওকে, এটা হচ্ছে সেই ছবিটা যেখানে আমাকে দেখিয়ে ফ্লেক্স করে, এটা খুব ভালো বিষয়। মানে এখন প্রচুর নন বেঙ্গলিরা বেঙ্গলি মেয়েদের মানে চোখ বড় Compliment কমপ্লিমেন্ট করে হ্যাঁ। প্রচুর রিলস করছে, ইভেন অরিজিনাল কন্টেন্ট অল আর ভাইরাল। তো আমাকে দিয়ে বাঙালি মেয়েদের সবাইকে ডিফাইন করছে, তো এটা ভালো। এটা বাঙালিদের জন্য গর্বের। ইভেন আমি একটা পডকাস্টেই দেখছিলাম, মেয়েদের একটা অ্যাস্ট্রোলজার কথা বলছিল, মেয়েদের চোখ কেন বড় হয়, কেন বড়? কারণ ওরা মায়ের প্রতীক। বলছে তাদের ওদের চোখ বড় হওয়ার সাথে মায়ের বলছে গিভস ইউ দ্য এনার্জি, এনহ্যান্স ইউর এনার্জি, দ্যাটস ওয়াই বাঙালি মেয়েদের চোখ এত বড়। ওরা মায়ের পুজো করে, মানে শিরাঙ্গীর চোখ খুব একটা বড় না নয়, মানে but হ্যাঁ। হয় না যে অন্যান্যদের থেকে ওদের চোখ টানা, একটু বড় চোখ, মানে এত বড় আই চোখ থিংক নয়। নন বেঙ্গলিদের সাথে বাঙালিদের একটা কম্প্যারিজন করে একটা অ্যাস্ট্রোলজার তোমাকে কিন্তু একদমই বাঙালিদের মতো দেখতে নয় আমার মতে। তোমাকে কোন কিরকম বাঙালিদের মতো দেখতে বলো তো? যারা প্রবাসী বাঙালি হয়, আচ্ছা মানে ঘোষ কিন্তু ব্যাঙ্গালোরে বড় হয়েছে। আচ্ছা, সেটা কি এইটাই। আমার ও তো বাইরেই বড় কথাবার্তা হয়েছে, দেখে? বেহালায়। এটা বেস্ট এখনো অবধি, এটা দিয়ে আমি শুরু করবো এই শোটা। কেন? শিবাঙ্গী ঘোষ কলেজে গিয়ে গলায় আই কাট করে একটা রিল বানিয়েছে, যেটা হচ্ছে ভাইরাল। শিবাঙ্গী যেটাকে পিন করে রেখেছে, সেখানে একজন লিখেছে, আমি এই পুরো কমেন্ট বক্সটা পুরো এত হেসেছি আজকে ভোর 5টার সময় যে তারপর ঘুম পেয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। একজন লিখেছে, और जो लॉन्डे कॉलेज के नाम देख के कॉलेज में एडमिशन लेने भाग रहे हैं भाई लोग, पता चल रहा है वो सिर्फ रील बनाने के लिए कॉलेज के आईडी पहन के कॉलेज में घुसी, तो फालतू तुम लोग को 4 साल कटने पड़ेंगे कॉलेज में, इसीलिए भर्ती मत हो। আমার কলেজ গার্লস কলেজ ছিল, আমার খুব দুঃখ সেটা নিয়ে। হ্যাঁ, চাইলেও ভর্তি হতে পারবো না। গার্লস কলেজ নিয়ে খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোমায় করতে চাই, কোনোদিন কোনো মহিলা তোমার সঙ্গে ছক করার চেষ্টা করেছে? আমি তো কলেজে যেতাম না। না মানে কলেজের বাইরে, মানে হ্যাঁ। কোনোদিন কোনো সমকামী মহিলা বা কোনো বাইসেক্সুয়াল কেউ তোমার সঙ্গে মনে হয়েছে যে না শিবাঙ্গীর সঙ্গে প্রেম করি, তোমাকে প্রপোজ করেছে বা তোমাকে সেরকম কলেজে হয়নি, তার বাইরে হয়েছে। তার বাইরে হয়েছে, এবং তুমি এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে নিয়ে একটাই খুব সিম্পল প্রশ্ন, একটা না 2-3টে প্রশ্ন, কবে বিয়ে করবে জানতে চাই না, বিয়ে কি আদৌ করতে চাও? না বিশ্বাস করো ইনস্টিটিউশনটা না করোই না। না বলে কি তুমি প্রশ্নের সংখ্যা কমানোর চেষ্টা করছো? না না, সত্যিই বিশ্বাস করি। কেন করো না? আমার মনে হয় না যে থাকার জন্য বা ভালোবেসে যাওয়ার জন্য বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট, বা ওই ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, সোশ্যাল একটা ব্যাপার তো আছেই, তো পরে ভেবে দেখবো। কি ইম্পর্টেন্ট তাহলে? যে মানুষটার সঙ্গে আমি সবকিছু শেয়ার করি বা যে না থাকলে আমার চলে না, তার সঙ্গে কি ইম্পর্টেন্ট, কিভাবে থাকাটা ইম্পর্টেন্ট? লিভ ইন করা যায়। লাভলি। এবার দেখো, বিয়ে করার পর যদি কারোর মনে হয় যে বিয়ে তো করে নিয়েছি বাট এবার আর ভালো লাগছে না, তখন ডিভোর্স। এই জিনিসগুলো আমার ভালো লাগে। তখন আবার ব্যাপার ভাঙো, এত খরচা করে বিয়ে করলাম, আবার লোক জানিয়ে ওটাকে ভাঙো, এই করো এই করো, কি দরকার? আমার ভালো লাগছে যতদিন, বা ভালো আছি আমরা যতদিন একসাথে থাকি, বিয়েটাই যে ইম্পর্টেন্ট সেটা তো নয়। এইটা আমারও মনে হয় খুব দরকার, যে একটা সম্পর্ক আজকের দিনে বিশেষ করে যখন একটা সম্পর্ক থেকে দুটো মানুষ বেরিয়ে যায়, ঢোকাটা যেমন খুব রেসপেক্টফুলি হয়, আমি বেরিয়ে এরকমও যাওয়াটাও। প্রচুর দেখেছি, খুব ধুমধাম করে অ্যানিভার্সারি করছে সবাইকে ডেকে, কিন্তু আমি জানি সেই মহিলাটিও কারোর সাথে অন্য কারোর সাথে সম্পর্কে আছে, পুরুষটিও আছে। তো এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। মানে লোককে দেখিয়ে যাই করছি লোক দেখিয়ে, বা হয়তো একটা বাচ্চা হয়ে গেছে তার সেকে আমরা একসাথে আছি, এটা তো আরো খারাপ। খুবই খারাপ। গুড। আমিও এরকম মোটামুটি বিয়েটা একদম বিশ্বাস করি না। আমাদের মধ্যে একমাত্র নীল বিয়েতে বিশ্বাস করে, নীল অনেক অভিনন্দন। আমরা ওই দিনটার জন্য বিশ্বাস করব এবং আমরা যাবো, হ্যাঁ, আমরা যাবো, খুব মজা করবো। কোচগুলো দিয়ে আমরা খেয়ে আসবো। আমরা নেক্সট রাউন্ডে যাই। আমাদের নেক্সট রাউন্ডটা আরো ইন্টারেস্টিং। আমার এক হাতে রয়েছে কিউ কার্ড, আর এক হাতে রয়েছে কফি মাগ। তো এখান থেকে খুব ক্লিয়ার যে এখন আমরা কি করতে চলেছি। র্যাপিড ফায়ার হবে, আরো এবং প্রশ্ন? আরো প্রশ্ন, এবং খুব এই প্রশ্নগুলো আর প্রত্যেকটা রাউন্ড ইন্টারেস্টিং থেকে আরো বেশি ইন্টারেস্টিং তড় হয়ে বড় উঠছে। হয়ে উঠছে। কাকে দিয়ে শুরু করব? সবই তো আমাকে দিয়ে শুরু করবে। না, করেছে আমাকে দিয়ে শুরু। কি দিয়ে তোমাকে দিয়ে শুরু করেছো? সব তো বললে এটা আমি শিবাঙ্গীকে দিয়ে শুরু করি। তারপর তো ওকে দিয়ে শুরু করলাম। করা হলো। ঠিক আছে, চলো নীলকে দিয়ে শুরু করি। নীল রেডি?
একটাই শর্ত, যতটা কম সময়ে উত্তর দেওয়া যায় 1 নাম্বার। এটা এমন কিছু কোশ্চেন করো যেটা ভাবতে বসতে হয় না। ভাবতে বসতে পারো, কিন্তু ঠিক আছে, দু একটা কোশ্চেন ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না। ওকে, ঠিক আছে, যা হবে দেখে নেবো আমাদের। চলো চলো। যাই, রেডি? বাঙালির কোন স্বভাবটা একদম তোমার পছন্দ নয়? অতিরিক্ত ঘুমোনো, খাওয়া দাওয়া আর এই যে ডায়েট মেনটেন করে না বাঙালি, মানে ভুরি ভোজ আমার একদম পছন্দ নয়। নাইস। ইনফ্লুয়েন্সার হলে কি প্রেম জীবন নষ্ট হয়ে যায়? না, ব্যক্তিগত জীবন নষ্ট হয়ে যায়? কোনোদিনই নষ্ট হয় না। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটা সবারই আলাদা। তোমার মতে কলকাতার সব থেকে ওভাররেটেড ইনফ্লুয়েন্সার কে? নাম বলতে হবে। নাম বলতে হবে? এই রে, না এখন আমি দেখো, আমি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখি, ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখি। ওভাররেটেড এই রিসেন্টলি খুব বৌদি ফৌদি ক্যাটাগরির কিছু ইনফ্লুয়েন্সার উঠেছে, আমি নামগুলো মাথায় আসছে না, আমি চিনিও না তাদের পার্সোনালি। মানে 10টা রিল স্ক্রল করলে 8টা রিল তাদের আসে রাস্তায় গিয়ে। আমরাও ডান্স কন্টেন্ট করি, মানে তারা রাস্তায় গিয়ে একদম শাড়ি উঁচু করে নিয়ে নাচছে। Oh my God! আমি নিতেই পারি না এই ব্যাপারগুলো। মানে কেন ভাই, কন্টেন্ট মানে এটাই কি ইনফ্লুয়েন্স করছে ওর অডিয়েন্সকে? সিরিয়াস কন্টেন্ট নাকি লাইক পাওয়ার জন্য ড্রামা? সিরিয়াস কন্টেন্ট আমি খুব একটা করি না, আমি কন্টেন্টটা আমি একটু অরিজিনাল কন্টেন্ট করার চেষ্টা করি, বিশেষ করে ডান্স কন্টেন্ট। মানে তুমি লাইক পাওয়ার জন্য ড্রামা করো? না, দুটোর কোনোটাই নয়। দুটোর কোনোটাই করি না, কিন্তু সিরিয়াস কন্টেন্ট করি বাট ভীষণ কম। তো তোমার সিরিয়াস কন্টেন্ট গুলো খুবই ভালো হয়, যেটা কনসেপ্ট গুলো ভীষণ ভালো হয়, এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের অন ক্যামেরা। সোশ্যাল মিডিয়াতে কি মনে হয় সবচেয়ে বেশি কোনটা ফেক? বন্ধুত্ব, রোম্যান্স নাকি পজিটিভ পোস্ট? কোনটা ফেক? সোশ্যাল মিডিয়া থেকে আমার বন্ধু হয়েছে, এখনো 6-7 বছর হয়ে গেছে, ভালো বন্ধু আমরা। আর কি বলে অপশন? রোম্যান্স নাকি রোম্যান্স সোশ্যাল মিডিয়া থেকে তো হয়, আমার হয়নি কখনো। প্রেম হয়নি কখনো? মানে না, সোশ্যাল মিডিয়া থেকে প্রেম আমার খুব হয়নি, মানে সেই জায়গাটা আসেই না। আর পজিটিভ পোস্ট আমি খুব একটা দেখতেই পাই না, সিরিয়াসলি দেখতে, মানে আমার হয়তো ফিরে আসে না, নিশ্চয়ই কেউ না কেউ তো করে পোস্ট। তোমার সম্পর্কে এমন কোনো গুজব যেটা 50% হলেও সত্যি? আমি খুব আমার নাচের মধ্যে অর্ধেক ভুল। হ্যাঁ, এটা আমি তো মানে অন ক্যামেরায় তো বলছি, কারণ আমি নাচটা প্র্যাকটিস থেকে একদম সরে গেছি। এটা লোকে বলে ঠিক বলে, এই জন্য আমি সবসময় তাদের কমেন্টে রিপ্লাই করি যে আমি চেষ্টা করবো নেক্সট আরো খেটে কাজটা করার। তুমি ভাইরাল হওয়ার জন্য কখনো নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া তুলে ধরেছো? না, কখনো তুলতে চাও? কোনোদিনই চাই না। এই লাইনটা খুব মেনটেন করতে চাও। আর সোশ্যাল মিডিয়া আমি ভাইরাল হওয়ার জন্য কেন করবো? যদি আমার বউ যদি কন্টেন্ট করতে ইচ্ছুক হয়, আমার বউকে নিয়ে আমি নিশ্চয়ই, আমার পার্টনারকে নিশ্চয়ই ভিডিও বানাবো, বাট সেটা কেন ভাইরাল হওয়ার জন্য? তোমার ডিএমএ পাওয়া সব থেকে অদ্ভুত মেসেজটা কি? ডিএমএ পাওয়া, কিন্তু এটা ক্যামেরায় বলা যাবে না, অদ্ভুত একটা। বলে দাও, আমরা বিপ দিয়ে দেবো যতগুলো খুশি। হোয়াটস ইওর চার্জ? ও মাই গড, সত্যি? কারণ আমি মানে ইনবক্সে আমি যেই সব মানুষদের পার্সোনালি চিনি না, আমি খুব কম কথা বলি। এই জন্য হয়তো অনেক মানুষ ভাবে যে অ্যাটিটিউড, অনেকে ভাবে হয়তো মডেলস অ্যাক্টররা অ্যাভেলেবেল উইথ ফর মানি, দে আর মোস্টলি অ্যাভেলেবেল। তো এই মানে এটা হয়তো মানে কম করে আমার 2 বছর ইনবক্স খুললে গোটা 10,000 তো পাবেই। এটা কি রাখবো আমরা? হ্যাঁ, রাখতে পারো, কোনো অসুবিধা নেই। মানে লোকে ভাবে একটা জিম থেকে মানে একটা ছেলে ছবি আপলোড করছে মানেই তার ইন্টেনশনটাই সেটা, একটা এক্সক্লুসিভ চ্যানেল। আরে সাবস্ক্রিপশনটা নাও আগে, এক্সক্লুসিভ চ্যানেলে দেখো কি আছে, তারপরে এগুলো লেখো একটা মানুষকে। দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করতে হবে, কে বেটার কন্টেন্ট ক্রিয়েটার, শিবাঙ্গী নাকি প্রিয়াঙ্কা? কন্টেন্ট ক্রিয়েটার শিবাঙ্গী আমার মনে হয় ব্র্যান্ড বেশি করে। না, একদম সেফ কেন? না, আমি সেফ খেলছি Choose না, one. আমি সেফ খেলছি না। লেটস হ্যাঁ, শিবাঙ্গী আমার মনে হয় বেশি ব্র্যান্ড করে, মানে অ্যাজ আ মডেল ও প্রমোশনটা বেশি করে, সেটা হয়তো ওর হিসেবে কন্টেন্ট। বাট প্রিয়াঙ্কা এখন রিসেন্টলি অরিজিনাল কন্টেন্ট করছে উইথ হার ওন ভয়েস আর ওন স্ক্রিপ্ট, অ্যান্ড ও নিজে ডিরেকশন দিচ্ছে, তো আমি প্রিয়াঙ্কাকে রেট করবো। Lovely. কোন অভিনেতার জীবন একদিনের জন্য পেতে চাইবে? আই থিঙ্ক উত্তম কুমার। চলো নেক্সট আমরা চলে যাই শিবাঙ্গীর কাছে। শিবাঙ্গী, তুমি কি প্রস্তুত? অনেস্ট হ্যাঁ। এবং ডিপ্লোম্যাটিক হলে হবে না, Okay. এবং ঝটপট উত্তর দিতে হবে। চেষ্টা ইনফ্লুয়েন্সার না হলে তুমি কি হতে? অ্যাক্টর, অ্যাক্টর না হলে কি হতে? ইনফ্লুয়েন্সার বললো না। কন্টেন্ট ক্রিয়েটর। এই গেমটা খেলা যাবে না, সমার্থক শব্দের গেম আমরা খেলবো না। এই প্রফেশনাল লাইনে তুমি কি করতে? কিসের ব্র্যান্ড হতো তোমার? খুব ভালো ফ্যাশন কিছু একটা brand। এটা কি উত্তর, মানে খুব ভালো ফ্যাশন কিছু একটা ব্র্যান্ড, মানে হ্যাঁ, ফ্যাশন গার্মেন্টস এর কিছু হতে পারে, বা আমি কোনো ক্যাফে বিজনেস করতে পারি। এটা কি তোমার এখনো ইচ্ছে আছে? ক্যাফেটা আছে কোথায়, কলকাতায় না দার্জিলিং?
আর ভিয়েতনামে। হোয়াট অ্যাবাউট কলকাতা, দার্জিলিং স্টাইলে কিছু? নাইস নাইস, একটা পিপিটি বানিয়ে প্রেজেন্ট করো। কেন? যদি আমার বিজনেস প্ল্যান আমি কেন শেয়ার করব? যদি ইয়ে করা যায়, ওখানে যদি হারমোনিক্সের গান বাজানো যায়। ওকে। এমন কোন ঘটনা যেটা থেকে তুমি জীবনে বুঝতে পারলে যে হ্যাঁ আমি ফেমাস, লোকজন আমাকে চিনতে পারছে, আমার কন্টেন্ট দেখছে? রাস্তাঘাটে দেখে আলোচনা করা, শিবাঙ্গী এরকম। কোন দিন প্রথম দিন হলো এবং ওই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ, এটা খুব রিসেন্ট হয়েছে। আমি একটা পার্টিতে যাচ্ছিলাম আর একজন এসে আমাকে বললো, হাই তুমি শিবাঙ্গী? হ্যাঁ। আর আমার একটু সোশ্যাল অ্যাংজাইটি আছে, তো দুম করে এসে আমাকে এরকম বলতে আমি একটু ঘাবড়ে যাই। তো বলে আমি এই ডক্টর অমুক তমুক, তোমাকে ফলো করি, হ্যাঁ। তো বললো ভালো কথা। হঠাৎ করে ফার্স্ট টাইম লাইফে আমার থেকে কেউ অটোগ্রাফ চেয়েছে, আর আমার পেন নিয়ে হাত কাঁপছে, আমি তাকে কি অটোগ্রাফ দেবো? রেড কালারের একটা Big পেন, achievement, রেড big achievement. কালারের ইঙ্ক ছিল, তো আমি খুব মজা পেয়েছিলাম ফার্স্ট টাইম সাইন করে। অরিজিনাল সই করে দিয়েছো? হ্যাঁ। সাদা পাতা। ব্যাংকেটটা করি। বুদ্ধিমতী। I know. বাংলার কোন কন্টেন্ট ক্রিয়েটরকে তুমি সিক্রেটলি তার কন্টেন্টের জন্য, তার কন্টেন্ট দেখে হিংসে করো? হিংসে করি? মানে এরকম কন্টেন্ট আমি বানাতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, আমার ফেভারিট, আমি তাকেই বলবো, লাফটার স্যার, নিরঞ্জন। নিরঞ্জন is এত ভালো স্ক্রিপ্ট, এত ভালো অ্যাক্টিং, আই উইশ আমি পারতাম। সত্যি সত্যি। এবং নিরঞ্জন মানুষটাও প্রচন্ড ভালো। পার্সোনালি আলাপ নেই, তবে প্রচণ্ড, দেখেছি, মানে- শুনেওছি ভালো। কি হয় না, ওই আমরা একটা কথা বলি যে ভালো কন্টেন্ট তখনই বানাতে পারবে যে আগে ভালো মানুষ হতে হবে ইত্যাদি Very কথা true, ছোট very থেকে শুনেছি। নিরঞ্জন এত অনেস্ট, ওর কন্টেন্টেই অনেস্টিটা দেখা যায়, খুব ভালো লাগে আমার। প্রচন্ড মিষ্টি। ডেডিকেটেড। কোনটা বেশি কঠিন, রিল বানানো, রিল ভাইরাল করা, হেটারদের চুপ করানো? হেটারদের চুপ করানো। চেষ্টা করেছো কখনো? না। এটার আছে? হ্যাঁ, আমার ভালো লাগে, আমি এনজয় করি। আমাকে নিয়ে যে কোনো টাইপের কথা বলো আমার ভালো লাগে, আমাকে নিয়ে কথা হচ্ছে তাই। এটা খুব দরকার, টপিকে থাকা, হ্যাঁ। আলোচনায় থাকা। সব তা বলি এরকম না যে ইচ্ছা করে এমন কিছু করবো যাতে লোক বলবে, সেটাও নয়। গুড। তুমি যদি একদিনের জন্য কোনো সেলিব্রিটির জীবন পেতে কাকে বেছে নিতে? শাহরুখ খান, অফকোর্স। কেন? শাহরুখ খানের ফ্যান তুমি? ওই জন্য? হ্যাঁ, প্রচন্ড। সবাই ফ্যান আমার ভারতবাসীরা। কম বেশি সবাই। বাড়ি পেতাম, মান্নাত পেতাম, জান্নাত পেতাম, সব পেয়ে যেতাম আমি। Nice. তোমার নিজের কোন জিনিসটা সবচেয়ে আন্ডাররেটেড মনে হয়? নিজে যে তোমার এই ট্যালেন্টটা প্রচন্ড আছে কিন্তু এখনো অব্দি কেউ অ্যাপ্রিশিয়েট করছে না, কেউ জানতে পারছে না। নাচ। নাচ, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম নাচ। নাচ আর্ট নেই, চেষ্টা করি, বাট মানে একটা হিন্দি গান নামিয়ে দিল নাচ। যারা নাচে খুব ভালো আমি তাদেরকে খুব জেলাস করি যে আমি কেন পারি না অত সুন্দর। একটা অনেস্ট কনফেশন, যে কোনো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি কিন্তু আমি খেতে পারি না। না, এত কিউট করে বললে কি করে পেট হবে? বেড়ে যাওয়ার একটু 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 গিল্ট থেকে বলো এই কথাটা, কি থেকে? গিল্ট থেকে, যে এটা আমার করা উচিত নয়, আমি নিজের কাছে মিষ্টি ক্ষমা খাওয়া চাইছি। আমার উচিত না, আমার ওয়ার্কআউট করা উচিত, আমার পিসিওডি আছে কিন্তু আমি কিচ্ছু পারি না। আমি অনেক অনেক খেতে ভালোবাসি আর খেয়েও ফেলি, তারপর আমার পেট বেড়ে যায়, স্ক্রিনে আমার মুখটা এত বড় লাগে যেটা আমার খুব খারাপ লাগে। তিনটে প্রশ্ন করবো আর। বাংলার সবচেয়ে ওভাররেটেড কন্টেন্ট ক্রিয়েটরকে? অনেকে আছে যারা ট্রেনে নাচা গানা করে, Same, I have to say. নিয়ন কালারের জামা কাপড় পরে। তো দেখি যে हमारे कम्युनिटी से किसी को नहीं पकड़ना है। একজনকে চুজ করো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, কে এগিয়ে, অরুণাভ না তপজি? তপজিৎ দাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারি, অরুণাভ দা জাস্ট ঢুকছে কন্টেন্টে, হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সত্যি হ্যাঁ, কাজ করো। তুমি অরুণাভ দার কাজ দেখোনি? আমি তোমার সঙ্গে রিলটা দেখেছি, অরুণাভর অন্য অভিনয় আমি সেভাবে আর কখনো দেখিনি। অন্যগুলো দেখলে বুঝবে, খুব ভালো লাগে। হ্যাঁ আমি প্রচন্ড নার্ভাস ছিলাম ফার্স্ট কন্টেন্টটা করার জন্য। দেখে বোঝা যাচ্ছিল যে অরুণাভ দার পাশে আমি করছি, ও মাই গড। কি যার পাশে যায় তার পাশে নার্ভাস হয়ে যায়। কারণ সবাই আমার থেকে তুমি বেটার, বুঝতে তাই পারবে। জন্য। বুঝতে পারেন? ওটা তো কনফিডেন্স। দুজনের মধ্যে একজনকে চুজ করো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, কে এগিয়ে থাকবে, প্রীতি না প্রেরণা? কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তো তোমার ব্যক্তিগত পছন্দ হতেই দুজনেই পারে। তো খুব ভালো। না, একজনকে জানে যার কন্টেন্ট তুমি কখনোই স্কিপ করতে পারবে না, আমি দুজনের কন্টেন্টই মাঝে সাঝে একজনকে চুজ করতেই হবে। দুজনেই ভালো কন্টেন্ট ক্রিয়েটর। দেখো প্রীতি বা প্রেরণাকে কিন্তু কোয়েশ্চেনটা করলে ওরা ঠিক চুজ করতো ওদের দুজনের মধ্যে না, যে কারোর মধ্যে। লাস্ট রাউন্ড আমরা করে ফেলছি মোটামুটি। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমরা অজানার যে এত সুন্দর একটা কন্টেন্ট বেরিয়েছে, তার জন্য তোমাদের দুজনকে আমার ব্যক্তিগতভাবে, এটা হারমোনিক্সের তরফ থেকে নয়, কারণ যে পরিমাণ ওই সময়টার মধ্যে যতটা টালবাহানা হচ্ছিল, কাজটা হবে কি হবে না, হলে কিভাবে হবে কিভাবে হবে না,
কারা কিভাবে কাজটার মধ্যে থাকবে, কারা কিভাবে থাকবে না, সেটাতে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছো, যেভাবে আমার উপর ভরসা রেখে গেছো, তোমাদের দুজনকে এবং গোটা টিমকে ও জানার আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ব্যক্তিগত জায়গা থেকে। কারণ এই প্রজেক্টটা আমার কাছে খুব কাছের প্রজেক্ট। আমার লেখা প্রথম হিন্দি গান, আমার বানানো প্রথম হিন্দি প্রজেক্ট, যদিও আগে অন্য একটা মানে ন্যাশনাল প্রজেক্ট রিলিজ করে গেছে, এটা পরে রিলিজ করেছে তাও। তো এটা আমার খুব ক্লোজ। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, নীল এবং শিবাঙ্গী দুজনকেও ধন্যবাদ জানাই। তো আজ আমরা রয়েছি হারমোনিক্স প্রোডাকশনের পডকাস্টে। তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। 1 মাস হলো আমাদের নতুন গান এসেছে। হ্যাঁ, অলমোস্ট এক মাস হবে। হয়ে গেছে। তো অবশ্যই তোমরা দেখে জানিও কেমন লাগলো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। আর কমেন্ট করতে ভুলো না আমাদের আজকের এই পডকাস্টে কেমন লাগছে।